এগুলি সব কাল্পনিক স্টোরি, এটার সাথে বাস্তবের কোনো মিল নেই। গল্পটি বোঝার জন্য পুরোটা আগে দেখতে হবে। এবার গল্প শুরু করা যাক। কি করছেন? ছাড়ুন প্লিজ, আর মারবেন না, দোহাই লাগে, আমার অনেক লাগছে, আর নিতে পারছি না আমি। এই কথা তো আগে ভাবা উচিত ছিল, যখন অন্য ছেলেদেরকে নিজের বুক কোমর দেখাচ্ছিলি। তোকে কতবার মানা করেছি পর পুরুষের থেকে দূরে থাকতে, কিন্তু না, তোর তো আবার পুরুষ মানুষের হাওয়া গায়ে না লাগলে ভালো লাগে না। আমায় প্লিজ ক্ষমা করুন, তবু আমাকে মারবেন না। জাঙ্কুক তের চুলের মুঠি শক্ত করে ধরে বলে, বারণ করেনি ছেলেদের সাথে মিশতে? মাফ করুন প্লিজ, আমার অনেক ব্যথা লাগছে, আর কোনোদিন এমন করব না, বাইরেও বের হব না। তবুও মারবেন না আমাকে, আর পারছি না ব্যথা সহ্য করতে। জাঙ্কুক তেকে এতক্ষণ যাবৎ প্যান্টের বেল্ট দিয়ে পেটাচ্ছিল। তের শেষ কথা শুনে জাঙ্কুক থেমে গেল, তারপর সিগারেট জ্বালালো। তার মাথা পুরো গরম হয়ে আছে। সে আজকে দুপুরে তেকে তার এক ছেলে ফ্রেন্ডের সাথে গা ঘেঁষে কথা বলতে দেখেছে, তাই এতটা রেগে আছে। রাগটা আরও জোরালো হয় যখন তেকে প্রশ্ন করে কোথায় ছিল। সে উত্তরে মিথ্যা বলে। ব্যাস, জাঙ্কুককে আর থামায় কে? টানা 1 ঘন্টার মতো জাঙ্কুক তের উপর অত্যাচার চালায়। এখন তে নিস্তেজ হয়ে বিছানায় উপর হয়ে পড়ে আছে। নড়াচড়ার কোনো শক্তি নেই তার শরীরে। সে অনবরত কেঁদেই চলেছে। জাঙ্কুক নিজেকে সামলাতে চেষ্টা করলো, কিন্তু যখনই তার কানে তের কান্নার শব্দ আসলো, তার রাগ আরও বেড়ে গেল। সে গিয়ে তের মুখ চেপে ধরলো। জাঙ্কুক তের শাড়ির আঁচল টেনে সরিয়ে দিয়ে তের পেটে জ্বলন্ত সিগারেট চেপে ধরে। তে ব্যথা সহ্য করতে না পেরে শোয়া থেকে উঠতে ধরলেই জাঙ্কুক তার বাহু চেপে ধরে ঠাস করে বিছানায় শুয়ে দেয়। তের দুর্বল শরীর আর পারল না, সে শুয়ে পড়ে। তের চোখ বেয়ে পানি পড়ছে। সে পিট পিট করে জাঙ্কুকের দিকে তাকায়। তার চোখ অসম্ভব লাল। তে আতকে উঠে। 1 মাসের সংসারে জাঙ্কুককে এত রাখতে দেখেনি সে। প্লিজ ছাড়ুন আমাকে, আমি আর সহ্য করতে পারছি না, মরে যাব আমি। এই কথা শুনে জাঙ্কুক সিগারেটটা মেঝেতে ফেলে দিল। তে বিছানায় গা ছেড়ে দিল। তার চোখ বেয়ে অনবরত পানি পড়ছে। তারপর সে নিজেকে শক্ত করে বলে, না তে, হারলে চলবে না, তোকে অনেক শক্ত হতে হবে। 1 মাস আগে তে আর জাঙ্কুকের বিয়ে হয়, তবে আর 10টা সাধারণ মেয়ের মতো তের বিয়ে হয়নি। জাঙ্কুককে বিয়ে করার জন্য তাকে অনেক পরিকল্পনা মাফিক চলতে হয়েছে, এবং অবশেষে সার্থকও হলো। কিন্তু এজন্য তাকে অনেক অত্যাচার সহ্য করতে হচ্ছে। মাঝরাতে কারো গভীর স্পর্শ পেয়ে তে চোখ মেলল। অন্ধকারে জাঙ্কুকের অবয়ব দেখতে পেল। জাঙ্কুক তার আঁচল সরিয়ে পেটে অ্যান্টিসেপটিক লাগিয়ে দিল, আর ঠায় হাঁটু গেড়ে বসে রইল। তেও কোনো নড়চড় না করে শুয়ে থাকে। কিছুক্ষণ পর তার পেটে গরম জল পড়ার অনুভূতি পায়। সে আতকে উঠে, এই গরম জল কোথা থেকে আসলো? জাঙ্কুক কি কাঁদছে? কিন্তু কেন? জাঙ্কুক চলে যেতেই তে উঠে বসে কাঁদতে লাগলো। কেন এত পোড়াচ্ছে জাঙ্কুক তার মনটাকে? সকালবেলা তে বেশ বেলা করেই ঘুম থেকে উঠলো। সে আর মোড়া ভেঙে উঠতে চাইলে দেখলো তার পেটে কারো হাত। সে পাশে তাকিয়ে দেখলো জাঙ্কুক গুটিসুটি মেরে ঘুমোচ্ছে, একদম বাচ্চাদের মতো। তে মুচকি হাসলো, কিন্তু পরক্ষণেই কালকের কথা মনে পড়ে গেল। কি ভয়ঙ্কর রূপ দেখালো সে। আচ্ছা, জাঙ্কুক এমন কেন? সে উঠে পড়লো। ফ্রেশ হয়ে বের হতেই দেখলো জাঙ্কুক এখনো ঘুম। তে মনে মনে ভাবে, ওর তো এখন অফিসে যাওয়ার কথা, তা না করে সে ঘুমোচ্ছে। তে চুল মুছতে মুছতে জাঙ্কুকের কাছে গিয়ে তাকে ডাকতে লাগলো, এই যে মিস্টার, উঠুন। জাঙ্কুক নড়ে চড়ে উঠে। তে আবার ডাকে। এবার জাঙ্কুক চোখ মেলে একবার তেকে দেখে নেয়, তারপর তেকে হ্যাঁচকা টান দিয়ে নিজের বুকের সাথে লেপটে নেয়। তে বোকা বনে যায়। হঠাৎ এই ছেলের আবার কি হলো? কালকে এক রূপ, আবার আজকে অন্য রূপ। জাঙ্কুক হুট করে তেকে বিছানায় শুয়ে নিজে তের উপর শুয়ে পড়লো। জাঙ্কুককে এত কাছে থাকতে দেখে তের বুকের ধরপড়ানি বেরিয়ে চলল। তার হাত পা রীতিমতো কাঁপছে। জাঙ্কুক নিজের ঠোঁট তের ঠোঁটের সাথে মিশাতে চাইলে তে বাধা দিল। জাঙ্কুক ভুরু কুঁচকে বলল, কি হলো? আটকালে কেন? খুব না বিয়ে করার জন্য মরিয়া হয়ে গিয়েছিলে, এখন স্বামীর ভালোবাসা চাও না? আপনি ব্রাশ করেননি, আগে ব্রাশ করুন। জাঙ্কুক উঠে পড়ে তের উপর থেকে এবং বলে, বিয়ের 1 মাস না যেতে এই কথা? তে হি করে হেসে দিল। কে বলবে কালকে এই লোক কেমন হিংস্র হয়ে উঠেছিল। জাঙ্কুক রেডি হয়ে ওয়াশরুম থেকে বের হলো। সে দেখলো তে বিছানা গোছাচ্ছে। জাঙ্কুক পেছন থেকে বলে উঠলো, আর যেন বাইরে যেতে না দেখি। তারপর জাঙ্কুক ব্রেকফাস্ট করে চলে গেল জাঙ্কুকের বাসায়। সে আর তে ছাড়া কেউ নেই। জাঙ্কুক চলে যেতেই তে একজনকে কল লাগালো, আমি আর 8 ঘন্টা পরেই চলে আসবো, তোমরা পজিশন নিয়ে নাও।
এরপর তে একটা বোরকা পরে নিল যেন কেউ তাকে না চেনে। এই বাসার সব জায়গায় জাঙ্কুক সিসিটিভি লাগিয়েছে, কিন্তু তেও কম না, সব কর্মচারীকে নিজের হাতে নিয়ে নিয়েছে। সে সিসিটিভি ক্যামেরা হ্যান্ডেলারকে কল দিয়ে বলে 5 মিনিটের জন্য সিসিটিভি অফ রাখতে, আর এই 5 মিনিটের ব্যবধানে যেন আগের ফুটেজ এডিট করে দেয়। এর ফলে জাঙ্কুক টের পাবে না যে বের হয়ে গেছে সে। তে গেটের বাইরে যেতেই দেখলো একটা মাইক্রোবাস। সে উঠে পড়লো। কিছুক্ষণ বাদে একটা বস্তি বাড়ির সামনে এসে দাঁড়ালো। সে বাড়িতেই বোরকা খুলে নিল। এখন পরনে একটা প্যান্ট আর টি শার্ট, প্যান্টের হিপ পকেটে গুলিয়ে রাখা। সে বের হতেই কয়েকজন লোক তাকে সালাম দিল। সে মাথা নাড়িয়ে উত্তর দিয়ে বলে, তাহলে মিশনে যাওয়া যাক। ভিতরে কয়জন আছে? এনি আইডিয়া? নো ম্যাম, তবে 3 জনকে দেখেছি ভিতরে ঢুকতে। চারদিক দিয়ে ঘেরাও করে রাখো, আর হ্যাঁ, খেয়াল রাখবে এদের কেউ যেন না মরে। সবাইকে জীবিত রাখতে হবে। সো গাইস, বি অ্যালার্ট, প্লিজ গো। দোতলা বাড়িটায় তারা ঢুকে 3 ভাগ হয়ে গেল। 3 দল 3 দিক দিয়ে অ্যাটাক করলো। ঘটনার আকস্মিকতায় শত্রুপক্ষ চমকে গেল। কিছু বুঝে ওঠার আগেই তাদেরকে ধরে ফেললো। তে এদের মধ্যে একজনকে গুলি তাক করে বলে, বল এসবের সাথে কে জড়িত? লোকটা অনেক কষ্টে বলে, কানা জোয়ারদার। এই কানা জোয়ারদারটাকে মাস্তান বলে লোকটা মুখে এসিড ঢুকিয়ে খেয়ে ফেলে সঙ্গে সঙ্গে মারা যায়। তে হা হয়ে যায়। তারা বাকিদেরকে সেন্ট্রাল টর্চার জোনে নিয়ে যায়, আর তে বাসার পথে রওনা দেয়। মিটিং শেষ করে জাঙ্কুক বাসায় ফিরল। বাসায় ঢুকতেই গার্ড সালাম দিল। সে ভিতরে ঢুকতেই দেখলো বাসাটা খুব সুন্দর করে সাজানো। জাঙ্কুকের বাসা খুব একটা বড় না, একতলা বাসা, কিছুটা ভিলার মতো। জাঙ্কুক ফ্রেশ হয়ে বের হতেই দেখলো তে দাঁড়িয়ে আছে। জাঙ্কুক বের হয়ে চুল মুছে টাওয়াল বেডে ফেলে দিল। সাথে সাথে তে তা নিয়ে বারান্দায় মেলে দিল। তারপর আবার জাঙ্কুকের কাছে গেল। জাঙ্কুক বিরক্তি নিয়ে বলেছি না আমার সামনে ঘুরঘুর না করতে। লাঞ্চ করেছেন তো কি চাও না খেয়ে থাকি? এই কথা আবার কখন বললাম? গেট লস্ট। আর একদম আমার বউ হওয়ার চেষ্টা করবে না। আমি তোমাকে আমার স্ত্রী হিসেবে মানি না। তুমি আমাকে ফাঁসিয়ে বিয়ে করেছো, এই বিয়ে আমি মানি না। সো নেভার শো মি ইউর ফেস, ইউ ব্লাডি গার্ল। তে মাথা নিচু করে জাঙ্কুকের সব কথাই শুনলো এবং হজম করে নিল। প্রতি উত্তরে কিছুই বলল না। তে গুটি গুটি পায়ে ডাইনিং টেবিলে গেল এবং খাবারের প্লেট গুছিয়ে রাখলো। সে খাবে না, খেতে ইচ্ছে করছে না তার। হাতের কাজ গুছিয়ে নিয়ে ছাদে গেল। তে দোলনায় গিয়ে বসলো। তখনই তার ফোনে কল আসলো। সে রিসিভ করতেই বলে ওঠে, ম্যাম, কানা জোয়ারদারের খবর পেয়েছি। কর্পোরেটে যুক্ত, নারী ব্যবসা প্রধান কাজ। তাহলে দেরি না করে আজকে ওকে ধরার ব্যবস্থা করো। ওকে ম্যাম, কিন্তু জাঙ্কুক স্যার যদি জেনে যায়? তে তার চুল নাড়তে নাড়তে বলে, ওইটা আমার উপর ছেড়ে দাও। আমাকে লোকেশন টেক্সট করো। তে হলো সিআইডি অফিসার, অর্থাৎ ক্রিমিনাল ইনভেস্টিগেশন ডিপার্টমেন্টের মেম্বার। তবে এখন আন্ডার কভারে আছে। তার টিম একটা অনেক বড় মিশনে নেমেছে। এই জন্যই জাঙ্কুককে বিয়ে করতে হয়েছে তাকে। কিন্তু এখন কেন যেন এই 1 মাসে সে জাঙ্কুকের জন্য কিছু অনুভব করছে। টিপিক্যাল বাঙালি নারীর মতো। তে তাচ্ছিল্যর হাসি হাসে। সে ভেবেই পাচ্ছে না তার মধ্যে ভালোবাসার সরবরাহ ঘটল কিভাবে। পুলিশ স্টেশনে। কি বলছেন এসব? জি ঠিক শুনেছেন, আমি মাত্র একটা খুন করে এসেছি। লাশ এখনো পড়েই আছে, আর এই কাচের বোতলের টুকরো আমি ওই লোকের পেটে ঢুকিয়ে দিয়েছি বলে জাঙ্কুক তার হাতে রাখা একটা মদের কাচের বোতল দেখালো। এসব কথা শুনে থানার সকলে অবাক। থমথমে হয়ে আছে সবকিছু। সবার আগ্রহের কেন্দ্রবিন্দু হলো জাঙ্কুক। কিছুক্ষণ আগে জাঙ্কুক হাঁপাতে হাঁপাতে পুলিশ স্টেশনে আসে। তখনই সবাই হতভম্ব হয়। একে তো এত বড় বিজনেসম্যান, তার উপর খুবই গুরুত্বপূর্ণ একটা মিশনের সাথে জড়িত জাঙ্কুক, তাই সবাই ঘাবড়ে যায়। কিন্তু পরক্ষণেই জাঙ্কুক এসপির রুমে গিয়ে নিজের গুনাহ কবুল করে নেয়। জাঙ্কুক মাথা নিচু করে জোরে জোরে নিঃশ্বাস নিচ্ছে আর বিড়বিড় করে বলছে, আমি প্রথম জনকে মেরেছি, আর 2 জন বাকি। আমার প্রতিশোধ সম্পূর্ণ হওয়ার কাছাকাছি। এসিপি তার কয়েকজন অফিসারের সাথে কথা বলতে লাগলো। সবিন, তুমি এক কাজ করো, ক্রাইম স্পটে যাও, লাশ নিয়ে আসো। ওকে স্যার। কয়েকজন পুলিশ বেরিয়ে গেল। এরই মধ্যে মিডিয়ায় খবর লিক হয়েছে। স্টেশনে ভিড় করছে সবাই। এত সব কিছুতে জাঙ্কুকের কোনো মাথা ব্যথা নেই। এসিপি বড় দুশ্চিন্তায় পড়ল। তেকে ফোন লাগাচ্ছে, কিন্তু ফোন বন্ধ। কয়েকবার ফোন দেওয়ার পর তে কল রিসিভ করে। তোমার হাজব্যান্ড এখন কোথায় জানো? সে এখন পুলিশ স্টেশনে মার্ডার করেছে। হোয়াট? জি, নিজে এসে অপরাধ স্বীকার করেছে। এখন লাশ আনতে ফোর্স পাঠিয়েছি, তুমি চলে এসো। ইয়েস স্যার। ফোন কাটতেই তে বের হলো বাসা থেকে।
তার খুব চিন্তা হলো জাংকুকের জন্য। সে মনকে অনেক বোঝাচ্ছে জাংকুক তার কেউ হয় না, সে জাংকুককে ভালোবাসে না। কিন্তু এই বেহায়া মন কোনো ক্রমেই মানতে চায় না। তীর গাল বেয়ে এক ফোঁটা অশ্রু পড়ে গেল। সে নিজেকে ধিক্কার জানালো এমন অপরাধের জন্য অশ্রু ফেলার কারণে। তে মনে মনে বলে, ছি তে, তুই শেষ মাসে এমন এক ক্রিমিনালের উপর, সি উফ, নেভার বি স্ট্রং। তে স্টেশনে পৌঁছে দেখলো স্টেশনের বাহিরে অনেক ভিড়। সে ভিড় ঠেলে সামনে এগোলো। ভিতরে ঢুকতেই দারোগা তাকে সেলুট দিল। তে সামনে এগোলো। সে ডাইরেক্ট এসিপি স্যারের রুমে গেল। বিষয়টা এবার নতুন মোড় নিল। মানে, বসো। তে চেয়ারে বসলো। জাংকুক মেন্টালি ডিসঅর্ডার, হ্যাঁ আজকে তা প্রুফ হয়ে গেল। মানে, একটু ক্লিয়ারলি বলেন। তবে শোনো, আজকে জাংকুক পুলিশ স্টেশনে এসে বলে সে নাকি তার বাবা মায়ের হত্যাকারীকে খুন করে এসেছে। একটা কাচের বোতলের টুকরো দেখিয়ে বলে। আমার তখনই ডাউট হয়, একে তো কাচের টুকরোটা এতটাও ধারালো ছিল না, তার উপর কাচের টুকরোটার মধ্যে কোনো রক্তও ছিল না। আমি তখনই ফোর্স পাঠালাম। অফিসাররা গিয়ে কোনো লাশ উদ্ধার করতে পারেনি, তবে সিসিটিভি ফুটেজ পেয়েছে। ফরচুনেটলি সেখানে সিসিটিভি লাগানো ছিল, তাই জাংকুকের কাণ্ড কারখানা ক্যামেরায় ধরা পড়ে। স্যার, ফুটেজে কী ছিল নিজের চোখে দেখো। বলি, এসিপি স্যার তার একটা ল্যাপটপ বের করে ল্যাপটপের স্ক্রিনে যা দেখলো তা দেখার জন্য তে মোটেও প্রস্তুত ছিল না। এমন এক তাজ্জব কাহিনী দেখে তার বিস্ময়ের শেষ রইল না। ফুটেজে দেখা যাচ্ছে জাংকুক কাকে যেন মারছে, সে নিজেও মার খাচ্ছে, এমন অভিনয় করছে, কিন্তু বাস্তবে সে একা একাই মারামারি করছে। দূর দূরান্তে কারো অস্তিত্বের কোনো খোঁজ খবর নেই। জাংকুক নিজে মেঝেতে পড়ে গেল এবং রাস্তায় থাকা মদের বোতল উঠিয়ে তা মাটিতে বাড়ি মেরে দুভাগ করে ফেলে এবং একটা টুকরো হাতে নিয়ে হাওয়ায় ছুঁড়ে মারে। এসপি সাহেব বলে ওঠে, জাংকুক কল্পনায় খুন করেছে, এমনটাই লাগছে ফুটেজ দেখে। এটা কি সত্য জানি না। মদের বোতল রাস্তায় কেন? এটা একটা পতিতালয়। জাংকুককে ঘুমের ইঞ্জেকশন পুশ করে দিয়েছি। ভালো করেছেন। তোমার যে কানা জোয়ারদারকে ধরার কথা ছিল, ফেল কিভাবে হলো? স্যার, ওরা আগেই খবর পেয়ে গিয়েছিল, তাই সেখানে জোয়ারদার আসেনি। এখন আরও অ্যালার্ট হতে হবে। জাংকুককে নিয়ে যাও, ওর খেয়াল রাখবে। জাংকুক আমাদের মিশনটার জন্য খুব গুরুত্বপূর্ণ, ওকে কিছুতেই হাতছাড়া করা যাবে না। আসি স্যার। তে জাংকুককে নিয়ে তার বাসায় চলে গেল। জাংকুককে বেডে শুয়ে দিল। সে আবার ভিডিওটা দেখতে থাকে। এত নিখুঁত অভিনয় করা কি আদৌ সম্ভব? ভিডিওতে জাংকুককে দেখে, ওর মুভমেন্ট দেখে মনে হচ্ছে সে কারোর সাথে আসলেই ফাইট করছে। আচ্ছা, জাংকুক কি কোনো চাল চালছে? হতে পারে। সে রান্নাঘরে গিয়ে দুপুরের খাবার গরম করলো। এখন রাত, সে খেয়ে নিল। কালকে রাতেও সে জাংকুককে ঘুমিয়ে মেডিসিন খাইয়ে ঘুম পাড়িয়ে কানা জোয়ারদারকে ধরার মিশনে নেমেছিল, কিন্তু সেখানেও ফেল হয়। রাতের বেলাতে জাংকুককে দেখতে তার রুমে গেল। আজকেও জাংকুককে একদম বাচ্চাদের মতোই লাগছে। তে হালকা হেসে বারান্দায় গেল এবং তার মাকে কল লাগালো। গত 15 দিন হলো মায়ের সাথে তার কোনো কথাই হয় না। মা ফোন রিসিভ করতেই তে বলে ওঠে, হ্যালো মা। মায়ের কথা এতদিন পর মনে পড়লো? আমি তোর মা হই? মনে তো হয় না। সে নিজেকে সামলিয়ে বলে, কেমন আছো মা? খুব ভালো আছি। তুই আমার মেয়ে না? মাকে তুই একটুও ভালোবাসিস না? তে ফোন কেটে দিল। তার চোখও অশ্রুতে চিকচিক করছে। সে কিছুক্ষণ এক দৃষ্টিতে আকাশের দিকে তাকিয়ে থাকলো। হঠাৎ পেছনে কারো গরম নিঃশ্বাসের অস্তিত্ব পেল। সে সামনে ঘুরবে তার আগে কেউ তাকে শক্ত করে জড়িয়ে ধরে পিঠ থেকে চুল সরিয়ে ঘাড়ে মুখ ডুবিয়ে দিল। তে কেঁপে ওঠে। এই স্পর্শ তার চেনা, এটা জাংকুকের স্পর্শ। তের কাঁপাকাঁপি দেখে সে আরও নেশাগ্রস্ত হয়। জাংকুক তের ঘাড় থেকে এবার চুলে মুখ গুজে দিল। তে কেঁপে কেঁপে বলে উঠল, জাংকুক কি করছেন? জাংকুক কোনো জবাব দেয় না। সে তের আঁচলের ভেতর দিয়ে তের উন্মুক্ত পেটে হাত বুলাতে লাগলো। এতে তের শরীর বেয়ে এক শিহরণ বয়ে গেল। কেমন যেন লাগলো। জাংকুক তার কাছে আসলেই এমন লাগে তার। হুট করে জাংকুক তাকে কোলে উঠিয়ে বিছানায় শুয়ে দিল। তে কিছু বলবে, কিন্তু তাকে কোনো সুযোগ না দিয়ে জাংকুক তার ঠোঁটে নিজের ঠোঁট মিলিয়ে দিল। তে চোখ বড় বড় করে ফেলে। সে জাংকুককে সরানোর চেষ্টা করে, কিন্তু জাংকুক সে তো তের উষ্ণ ঠোঁটের ছোঁয়ায় মাতাল হয়ে গেছে। 2 মিনিট পর তে জাংকুককে সরিয়ে দেয়। জাংকুক রাগে চোখে তাকিয়ে বলে, আজকে ফার্স্ট টাইম নাকি? আমি না কতবার তোমার সাথে শারীরিক সম্পর্কে আবদ্ধ হয়েছি। আপনি ভালো করেই জানেন এটা মিথ্যা, কিন্তু সবার কাছে তো সত্য। তে পাশ ফিরে জাংকুক আবার তাকে তার মুখোমুখি করে শুয়ে বলে, কেন এমন করে আমাকে ফাঁসালে? আমার সম্মান নষ্ট করলে? আমি তো তোমার কোনো ক্ষতি করিনি।
তাহলে কেন এমন করলে? তের দিক থেকে কোনো উত্তর না পেয়ে জাঙ্কুক চিল্লিয়ে বলে, আই সেড হোয়াই। তে কোনো উত্তর দিচ্ছে না। আসলে তার কিছুই বলার নেই। সে নিশ্চুপ হয়ে রইল। তের দৃষ্টি জাঙ্কুকের দিকে। জাঙ্কুকের চোখগুলো লাল হয়ে আছে, চোখে কোনো অশ্রু জমে আছে। আচ্ছা, জাঙ্কুক কি কোনোভাবে কষ্ট পাচ্ছে? কিন্তু কেন? তের চোখে পানি এসে পড়ল। যেই না পানি গড়িয়ে পড়বে অমনি জাঙ্কুক হাত দিয়ে তের চোখের পানি মুছে ফেলে। তের কান্না ভেজা চোখ জোড়ায় চুমু খেয়ে উঠে পড়ে। জাঙ্কুক হন হন করে রুম ছেড়ে বেরিয়ে যায়। তে ঘাড় উঁচিয়ে দেখার চেষ্টা করে জাঙ্কুক কই গেল, কিন্তু সে তো দেখলো জাঙ্কুক রুমের বাইরে গেল। তে কান খাড়া করে থাকে কিন্তু কোনো আওয়াজ পেল না। তার মানে জাঙ্কুক বাইরে যায়নি, বাসায় আছে। তে নিশ্চিত মনে শুয়ে থাকে। এইদিকে জাঙ্কুক ছাদে চলে আসে। একের পর এক সিগারেট ফুঁকছে। আজকে বুকটাতে একটু বেশি ব্যথা হচ্ছে। কেন সবসময় তার সাথে এমন হয়? কেন সে যাকে ভালোবাসে তারাই তাকে ছেড়ে যায়? প্রথমে তার বাবা মা তাকে ছেড়ে পরপারে চলে গেল। সে একা অনাথের মতোই বড় হতে লাগলো। এরপর জাঙ্কুক যদি কাউকে ভালোবাসে, কারোর জন্য কিছু ফিল করে, সে ভাগ্যবতী হলো তে। তের নাম মাথায় আসতেই জাঙ্কুকের তাচ্ছিল্যের হাসি ফুটে উঠল। সে তেকে ভালোবাসলো, বিনিময়ে তে তাকে এক গুচ্ছ যন্ত্রণা উপহার দিল। জাঙ্কুক মনে মনে বলল, তে, তুমি আমার সাথে যা করেছো তার জন্য আমি তোমাকে কখনো ক্ষমা করব না। তুমি জিয়ন জাঙ্কুকের মন নিয়ে খেলেছো, কিন্তু তোমাকে না আমি কষ্ট দিতে পারি না। তোমায় কষ্ট দিলে আমি নিজেই বেশি কষ্ট পাই। তুমি বলো আমি কি করব? তুমি আমার সাথে যা করেছো তারপর তোমাকে মেনে নেওয়া অসম্ভব। তার উপর তোমার চরিত্রহীনার মতো আচরণ। সেদিন জাঙ্কুক তেকে একটা ছেলের সাথে বাইকে করে আবাসিক হোটেলে যেতে দেখেছিল। সে দ্রুত থেকে কল লাগালে তে তাকে মিথ্যা বলে বাজারে এসেছে। এরপর জাঙ্কুক রেগে সেই হোটেল রুমে গিয়ে তের সামনে এসে দাঁড়ায়। তে তাকে দেখে চমকে যায়। কিছু বলবে তার আগে জাঙ্কুক তাকে সজোরে থাপ্পড় মেরে তের হাত ধরে বাসায় নিয়ে এসে অত্যাচার করে। অনেকে বলবে সে কাপুরুষ, কিন্তু এভাবে নিজের বউকে অন্য কারোর সাথে একটা হোটেল রুমে দেখলে কোনো স্বামীর মাথা ঠিক থাকবে না। জাঙ্কুকও নিজেকে ঠিক রাখতে পারেনি। খুব মেরেছিল সে তেকে। সব রাগ একেবারে ঝেড়ে দিয়েছিল, কিন্তু কোনো লাভ হলো না। না তার বুকের দহন কমলো, না কমলো তার বুকের কষ্ট। উল্টো তেকে ব্যথায় আর্তনাদ করতে দেখে নিজের বুকের কষ্ট বহুগুণ বেড়ে গেল। জাঙ্কুকের হয়েছে মরণ দশা। না পারে তেকে মেনে নিতে, না পারে তেকে দূরে ঠেলে দিতে। তার নিজেই নিজের প্রতি রাগ লাগছে। জাঙ্কুক খুব ক্লান্ত বোধ করছে। কালকে খুব জরুরি মিটিং আছে, আজকে তার রেস্ট দরকার। অথচ তার চোখে ঘুম নেই। সে সিগারেট শেষ করে দোলনায় বসে হেলান দিয়ে ঘুমানোর চেষ্টা করলো। তে বিছানায় শুয়েছিল। জাঙ্কুকের কোনো সারা শব্দ না পেয়ে সে উঠে পড়ল। জাঙ্কুককে খুঁজতে খুঁজতে সে ছাদে গেল। গিয়ে দেখলো জাঙ্কুক দোলনায় পা উঠিয়ে গুটিসুটি মেরে ঘুমাচ্ছে। তের জাঙ্কুকের প্রতি খুব মায়া হতে লাগলো। পরক্ষণে সে নিজেকে বোঝায় জাঙ্কুক তার জন্য একটা কেস মাত্র। জাঙ্কুক তার হাজবেন্ড না। তারপরও তের নিচ থেকে মশার কয়েল আর একটা পাতলা কাঁথা এনে জাঙ্কুকের গায়ে জড়িয়ে দেয়। ছাদের ঠান্ডা হাওয়া অনেক। কিছুক্ষণ জাঙ্কুকের দিকে তাকিয়ে থেকে সে নিচে নেমে পড়ে। তে বিছানায় সে শুধু এপাশ ওপাশ ফিরছে, কিন্তু ঘুম ধরছে না। তে বুঝতে পারলো আজকে তার আর ঘুম হবে না। সকালে জাঙ্কুকের ঘুম ভাঙলো পাখির আওয়াজে। সে চোখ খুলে দেখলো সে দোলনায় বসে আছে। তার মনে পড়ে গেল কালকে রাতের কথা। জাঙ্কুক যেই না উঠতে যাবে তখনই দেখলো তার গায়ে চাদর। তার ঠোঁটের কোণে হাসি ফুটলো। তার গায়ে তো কোনো চাদর ছিল না। তে এসে দিয়ে গেছে। জাঙ্কুক আশেপাশে তাকিয়ে দেখলো তে আছে কিনা। না, তে নেই, কিন্তু পায়ের কাছে একটা মশার কয়েল জ্বালানো। কয়েকটা ফুরিয়ে যাচ্ছে। তার মানে তে কালকে রাতেই ধরে দিয়েছিল। জাঙ্কুক হালকা এসে বলে, তুমি সত্যিই বড় রহস্যময়ী। তোমার মনে কি চলে তা আমি বুঝি না। এটাও জানি না যে তুমি আমাকে ভালোবাসো কিনা। জাঙ্কুক রুমে আসলো। দেখলো তে ঘুমোচ্ছে। পরনে শাড়িটা এলোমেলো হয়ে আছে, চুল ফ্যানের বাতাসে উঠছে। জাঙ্কুক মুগ্ধ নয়নে চেয়ে রইল। পরক্ষণেই তের করা বেইমানের কথা ভাবতেই জাঙ্কুকের চোখ মুখ শক্ত হয়ে গেল। সে মনে মনে বলল, আই কান্ট লাভ ইউ তে, আই অনলি হেট ইউ। জাঙ্কুক রেডি হয়ে নিল। বাথরুম থেকে বের হওয়ার সময় তার মাথাটা কেমন ঘুরে উঠল। সেই ব্যাপারটা আমলে নিল না। নাস্তা না করেই বেরিয়ে গেল অফিসের উদ্দেশ্যে। তাদের কোম্পানি
ক্যান্সারের একটা মেডিসিন নিয়ে রিসার্চ করেছিল। সেই রিসার্চের ফলাফল অনেকটা পজিটিভ, প্রায় 80%। এই মেডিসিন মার্কেটে আনতে পারলে জনসাধারণের অনেক সুবিধা হবে। জাংকুক এই সুযোগ কিছুতেই হাতছাড়া করতে চায় না, সম্পূর্ণ গোপন রেখেছে ব্যাপারটা। এই ঔষধের ব্যাপারে অন্য ব্যবসায়ীরা জানলে জাংকুককে মেডিসিন লঞ্চ করতে দিবে না কিছুতেই, কারণ এতে তাদের অনেক লোকসান হবে, স্পেশালি প্রাইভেট ক্লিনিক হাসপাতাল ওনারদের। যাই হোক, জাংকুক আজকে অনেক খুশি। আজকে ফাইনাল ট্রায়াল, আজকে সফল হলে, রেজাল্ট পজিটিভ হলে সে 1 সপ্তাহের মধ্যে মেডিসিনটা উৎপাদনের ব্যবস্থা করবে। জাংকুক পেশায় একজন ফার্মাসিস্ট। সে বাসা থেকে বের হলো, অফিসে গিয়ে সঙ্গে সঙ্গে অ্যাপ্রন পরে নিল। অফিসের পাশেই ল্যাব। জাংকুক ল্যাবে গেল। এই ইনভেনশনটা জাংকুকের। মিডিয়ায় জাংকুক কখনোই বলেনি সে একজন ফার্মাসিস্ট। মিডিয়ার সামনে সে ডাবল প্লাস মেডিসিন কোম্পানির এমডি। প্রায় একটানা 5 ঘন্টা ল্যাবে কাজ, পরীক্ষা, বিবেচনা এবং ফলাফল আসলো। এই ঔষধ হিউম্যান বডিতে কোনো মারাত্মক প্রভাব ফেলবে না, উল্টো বডিতে ক্যান্সার প্রতিরোধেরও কাজ করবে। তবে অবশ্যই ক্যান্সারের প্রথম স্টেপ থাকতেই কেবল এই ঔষধ কাজ করবে। যখনই প্রজেক্টর বড় স্ক্রিনে লেখা ওঠে নট হার্মফুল ফর হিউম্যান বডি, সঙ্গে সঙ্গে সকল ডক্টর হাততালি দিয়ে জাংকুককে অভিনন্দন জানায়। জাংকুকের খুশিতে কান্না চলে আসার মতো অবস্থা, কিন্তু তার সাবধানে থাকতে হবে। সবাই আবার করতালি দিল। জাংকুক অফিসে চলে যায়। অফিসে আসতেই তার কেমন যেন লাগতে শুরু করলো, মাথা চক্কর দিতে লাগলো তার। জাংকুকের ম্যানেজার ডেকে কল দেয়। হুট করে ফোনের রিংটোনে সে কেঁপে ওঠে। ফোন রিসিভ করতেই ম্যানেজার জানায় জাংকুকের অসুস্থতার খবর। এই খবর শোনা মাত্রই সে দৌড়ে চলে আসলো জাংকুকের অফিসে। জাংকুকের অফিসে যেতেই দেখলো জাংকুক বসে আছে একটা চেয়ারে, তাকে ঘিরে সব স্টাফ। তে জাংকুকের কাছে গেল। জাংকুক একবার চোখ তুলে তাকিয়ে তেকে দেখে চোখ বুজে ফেলে। তে জাংকুককে ধরতেই বুঝলো তার ভীষণ জ্বর এসেছে। জাংকুক তের গায়ে বমি করে দিল, কিন্তু তে তাকে সরিয়ে দেয়নি। তে কোথা থেকে যেন 1 বোতল পানি এলো। জাংকুক সেখানেই কুলি করে নিল। বমি করার পর খুব নিস্তেজ লাগছে। তে তার মাথায় হাত বুলিয়ে দিয়ে বলে, প্রেশার কি বেড়েছে? জানি না, বাসায় চলুন। তে তখনই জাংকুককে নিয়ে বাসায় যায়। তে জাংকুককে ধরে ধরে বাসায় এনে রুমে শুইয়ে দেয়। তারপর আলমারি থেকে জাংকুকের বাসায় পরার মতো টি শার্ট আর প্যান্ট বের করে আনে। আবার জাংকুককে ধরে বাথরুমে নিয়ে গিয়ে ফ্রেশ করিয়ে বেডে আনে। জাংকুকের শরীর খুব দুর্বল। সে চুপচাপ তের কাণ্ড কারখানা দেখছে। তার কেন জানি বেশ ভালোই লাগছিল এসব দেখতে। তে জাংকুককে 1 গ্লাস জুস খেতে দিয়ে নিজে ফ্রেশ হতে গেল। জাংকুক তখন জুস খেয়ে বিছানায় হেলান দিয়ে শুয়ে আছে। এমন সময় বাথরুমের গেট খোলার আওয়াজে সেদিকে তাকালো। তে সবে মাত্র শাওয়ার নিয়ে বেরিয়েছে। তাকে যেন সদ্য পদ্ম ফুলের মতো লাগছে, এতটাই স্নিগ্ধ লাগছে যে জাংকুকের চোখ ফেরানো দায়। অবাক হয়ে চেয়ে আছে তের পানি। তে অবশ্য আর চোখে এই বিষয়টা খেয়াল করেছে। সে মিটমিট করে হাসছে। তে আয়না থেকেও পরখ করছে জাংকুককে। সে ভেজা চুলগুলো টাওয়াল দিয়ে মুছতে লাগলো আর আয়নায় জাংকুকের প্রতিবিম্ব দেখতে লাগলো। জাংকুকের দৃষ্টি তের দিকে। সে অনেক চেষ্টা চালাচ্ছে তেকে না দেখার জন্য, কিন্তু বেহায়া চোখ বারবার তের দিকে না চাইতেও তাকাচ্ছে। জাংকুক এবার তের পেটের দিকে তাকালো। শাড়ির আঁচলের ফাঁক দিয়ে উন্মুক্ত ফর্সা পেটটা দেখা যাচ্ছে। সে দ্রুত চোখ বন্ধ করে ফেললো। তে আয়নার সামনে দাঁড়িয়ে জাংকুকের চোখ বন্ধ করা দেখে খানিকটা বিস্মিত হলো। হঠাৎ এই ছেলের আবার কি হলো? খারাপ লাগছে নাকি? সে গুটি গুটি পায়ে আগালো জাংকুকের দিকে। জাংকুকের কপালে হাত রাখলো। সে কি? জাংকুকের গা জ্বরে পড়ে যাচ্ছে। তে দ্রুত জলপট্টি এনে জাংকুকের মাথায় রাখলো আর একটা টাওয়াল ভিজিয়ে এনে সারা শরীরে মুছিয়ে দিল। কিছুক্ষণ পর জাংকুক উঠে বলে, আমার খিদে পেয়েছে। তে খাবার নিয়ে আসলো জাংকুকের কাছে। খাইয়ে দাও, আমার ভালো লাগছে না। তে মনে মনে ভাবলো, এই তো একটা আচ্ছা বিপদ দেখি, রান্না করে দিলাম, তাতেও হবে না, এখন নাকি খাইয়ে দিতে হবে। তে ভাত মাখিয়ে জাংকুককে খাইয়ে দিতে লাগলো। জাংকুকের খুব করে ইচ্ছে জাগলো আজকের সাকসেসটার কথা তেকে বলতে, কিন্তু বলতে পারছে না। প্রতিবারই বলতে চাচ্ছে, কিন্তু আবার আটকে যাচ্ছে। তে জাংকুককে ঔষধ খাইয়ে ছাদে চলে যায়। এখন সবে বিকাল গড়িয়ে সন্ধ্যা নামলো। তে ছাদে দাঁড়িয়ে দাঁড়িয়ে সূর্য অস্ত যাওয়া দেখলো। মাগরিবের আজান দেওয়া মাত্র সে নিচে নামলো। নামাজ পড়ার পর সবিনকে কল দিল। সবিন কল রিসিভ করতে বলে ওঠে, শোন, কানা জোয়ারদারকে ধরতে হলে আমাদেরকে মূলত কানা জোয়ারদারের ব্যবসার ঘাঁটিতে যেতে হবে। আমি ইনফরমেশন পেয়েছি কানা জোয়ারদারের তালতলা বস্তিতে দেহ ব্যবসা আছে। কালকে ওখানেই যাব। এবার আগেই অ্যাটাক করব না, সুযোগ বুঝে আক্রমণ করব। আমি কালকে তোমাকে সব ডিটেলস বলে দিব। ওকে ম্যাম। তে রান্নাঘরে গিয়ে রান্না চড়ালো
8টার মধ্যে সব রান্না হয়ে গেল। জাঙ্কুক তখনও ঘুমে। তে একবার ভাবলো ডাকবে, পরে ভাবলো থাক, নিচ থেকেই উঠবে। তে এশার নামাজ পড়ে খেয়ে দিল। এবার জাঙ্কুককে ডাকতে গেল, অনেক ঘুমিয়েছে। তে যেই না জাঙ্কুক বলে ডাক দিল, অমনি জাঙ্কুক তার হাত ধরে হ্যাঁচকা টান দিল। তে সোজা জাঙ্কুকের বুকে গিয়ে পড়লো। জাঙ্কুক তেকে তার বুকে আরো শক্ত করে জড়িয়ে নেয় এবং তের মুখে এসে পড়া চুলগুলো সরিয়ে দেয়। কি করছেন? জাঙ্কুক ইনোসেন্ট ফেস করে বলে, ভালোবাসি তোমাকে জান। এই কথা শুনে তের বুক ধক করে ওঠে। জাঙ্কুক হুট করে তের ঠোঁট জোড়া নিজের ঠোঁটের সাথে মিশিয়ে নেয়। জাঙ্কুকে দেখে মনে হচ্ছে সে কত দিনের পিপাসা মেটাচ্ছে। তে বাধা দিচ্ছে কিন্তু লাভ হচ্ছে না। জাঙ্কুকের শরীরের গরম উত্তাপে তে পাগল বনে যাচ্ছে। সে জাঙ্কুকের স্পর্শ নিতে পারছে না। জাঙ্কুক এবার তেকে বিছানায় শুয়ে নিজের তার উপর শুয়ে বিড়বিড় করে বলে, জানো আজকে আমার জন্য অনেক বড় একটা দিন। ফাইনালি আই হ্যাভ ডান ইট। মানে? জাঙ্কুক দুষ্ট হাসি দিয়ে বলে, মানে জানতে চাও? তে চোখ বড় বড় করে মাথা নাড়িয়ে হ্যাঁ বলে। জাঙ্কুক আবারও তের ঠোঁট আঁকড়ে ধরে। তের সারা শরীর যেন অসাড় হয়ে যাচ্ছে। জাঙ্কুককে কোনোভাবে থামাতে পারছে না। জাঙ্কুক কিছুক্ষণ পর তের ঠোঁট ছেড়ে দেয়, তারপর তের ঘাড়ে নিজের মুখ গুজে। জাঙ্কুক প্লিজ ছাড়ুন আমাকে, আজকে কোনো বাধা মানবো না। আই লাভ ইউ সোনা বলেই তের শাড়ির আঁচল বুক থেকে সরিয়ে দেয়। তারপর তের বক্ষ বাজে নিজের ঠোঁটে স্পর্শ দিতে থাকে। এখন যেন তের শরীর তার সাথে বেইমানি করছে। সে চাইলেও জাঙ্কুককে সরাতে পারছে না। জাঙ্কুক তের ব্লাউজ খুলে ফেলে, তারপর ইনারটা। অতঃপর জাঙ্কুক তার এক হাত দিয়ে তের সারা শরীর বিচরণ করতে থাকে। অন্য হাত দিয়ে তের বক্ষ বাজার স্তম্ভে হাত বোলাতে থাকে। মুখ দিয়ে তের অন্য স্তম্ভে নিজের ক্ষুধা মেটাতে থাকে। তে নিজেকে পাগল প্রায় মনে হচ্ছে। সে জাঙ্কুকের চুল খামচে ধরে। জাঙ্কুক তার ঠোঁটের স্পর্শ তের সারা শরীরে এঁকে দেয়। তের চোখ বেয়ে ফোঁটা ফোঁটা পানি গড়িয়ে পড়ছে। হঠাৎ এক অজানা ব্যথা তে তার গভীরে অনুভব করলো। তে কোনো আওয়াজ বের করার আগেই জাঙ্কুক তার ঠোঁট আবারও তের সাথে মিশিয়ে নিল। জাঙ্কুক মত্ত হতে লাগলো তের মাঝে। এভাবেই কেটে গেল রাতটা। সকালে তের ঘুম ভাঙলো। সে চোখ খুলে দেখলো জাঙ্কুকের বুকে শুয়ে আছে। তার খুব লজ্জা লাগলো। কালকে রাতের কথা মনে হতেই সে শিউরে ওঠে। সে তো এই বিয়েই মানে না, তাহলে কেন জাঙ্কুকের সাথে সম্পর্কে জড়ালো? তার তো জাঙ্কুকের থেকে দূরে থাকার কথা, সেখানে আরো ঘনিষ্ঠ হলো। এবার তার নিজের উপরে রাগ লাগছে। কেন সে নিজেকে জাঙ্কুকের থেকে দূরে সরাতে পারলো না? তে ফ্রেশ হয়ে আবার ছাদে গেল। আসলে সে জাঙ্কুকের সম্মুখীন হতে চাচ্ছে না। কিছুক্ষণ পর সে নিচ থেকে ভাঙচুরের শব্দ পেতে লাগলো। দ্রুত নিচে নেমে দেখলো জাঙ্কুক ড্রয়িং রুমের সব জিনিস ভেঙে ফেলেছে। তার হাত দিয়ে ফিনকি রক্ত পড়ছে। তে জলদি জাঙ্কুকের কাছে গিয়ে বলে, কি হয়েছে? জাঙ্কুক হাঁপাতে হাঁপাতে বলে, ওরা আসছিল আমাকে মারতে। তে ভুরু কুচকে তাকালো জাঙ্কুকের দিকে। তাকে দেখে মনে হচ্ছে সত্যি তার উপর কেউ আক্রমণ করেছে। তে যেহেতু সিআইডি অফিসার, সো চারপাশ দেখতে লাগলো। তার চোখ সবার আগে মেন গেটে গেল। মেন গেট লক, তার মানে ভিতরে কেউ আসেনি। সব জাঙ্কুকের ফালতু কথা। তারা কোথায়? যারা আপনাকে মারতে চায় চলে গেল। কিভাবে? জাঙ্কুক মাথা উঁচিয়ে বলে, মানে গেট তো লক। জাঙ্কুক গেটের দিকে তাকিয়ে চমকে গেল। সে তো স্পষ্ট দেখেছে 4 জন লোক গেট ভেঙে ভেতরে ঢুকে তাকে মারার চেষ্টা করলো। ইউ আর মেন্টালি সিক। জাঙ্কুক দরজার দিকে তাকালো। তে ঠিকই বলেছে, গেট তো লক করা, তাও ভিতর দিয়ে। সে আবারও আশেপাশে তাকালো না। কোথাও দরজা বা জানালা ভাঙার চিহ্ন নেই। তার মানে সে যা যা দেখেছে সেগুলো ভুল। তার স্পষ্ট মনে আছে সে ঘুমাচ্ছিল। এমন সময় কিসের আওয়াজ পেয়ে তার ঘুম ভাঙলো। চোখ খুলতেই নিচ থেকে ভাঙচুর ও গুলির আওয়াজ পেয়ে জাঙ্কুক দ্রুত উঠে পড়ে। দ্রুত রুম থেকে বের হয়ে হল রুমে যেতেই দেখলো 3-4টা লোক লাঠি নিয়ে দাঁড়ানো। তাকে দেখতেই আক্রমণ চালালো। জাঙ্কুক নিজেকে বাঁচানোর জন্য ওদের সাথে মারামারি করতে লাগে। তার হাতের কাছে যা ছিল সব ছুঁড়ে মারছিল। একটা পর্যায়ে কেউ একজন তার মাথায় ভারী কিছু দিয়ে আঘাত করে। সে প্রচণ্ড জোরে চিৎকার করে মেঝেতে পড়ে বসে। সে চোখ বন্ধ করে রেখেছিল, চোখ খোলার সাহস অব্দি ছিল না। তের কণ্ঠ শুনে সে চোখ খুলল। তে জাঙ্কুককে একবার অবলোকন করে বলে, কালকে আপনাকে কোনো ভালো সাইকিয়াট্রিস্টের সাথে কাউন্সিল করাবো। জাঙ্কুক মেঝে থেকে উঠে দাঁড়িয়ে বলে, সত্যি এখানে 3-4 জন লোক এসে আমাকে মারার চেষ্টা করেছিল। ট্রাস্ট মি। আমার মাথায় জোরে আঘাত করে তাই। বিচলিত হয়ে জাঙ্কুক বলে ওঠে, হ্যাঁ। তে এবার জাঙ্কুকের কাছে এসে বলে, কোথায়? আপনার তো চোট পাওয়ার চিহ্ন দেখতে পাচ্ছি না। সত্যি কোনো ব্যথা পাওয়ার চিহ্ন নেই?
হাউ ইজ দিস পসিবল? তে বিরক্ত নিয়ে রুমে যেতে যেতে বলে, আসুন রুমে আসুন। জাঙ্কুক এক ধ্যানে দরজার দিকে তাকিয়ে থেকে সেদিকে ছুট দিয়ে গেট খুলল। তার এক মুহূর্তের জন্য মনে হয়েছিল গেটের বাইরে লোকগুলো আছে, কিন্তু না, গেটের বাইরে কেউ নেই। হতাশ হয়ে জাঙ্কুক ঘরে ঢুকলো। তে ঠায় দাঁড়িয়ে জাঙ্কুককে দেখে নিয়ে রুমে গেল। জাঙ্কুক নিরুপায় হয়ে রুমে আসলো। সে রুমে এসে ডাইরেক্ট বারান্দায় গিয়ে সিগারেট ধরালো। ঠিক তখনই তে তড়িৎ গতিতে ছুটে এসে সিগারেটটা সো মেরে জাঙ্কুকের হাত থেকে নিয়ে গেল। জাঙ্কুক ভুরু কুঁচকে তের দিকে তাকালো। তে সেদিকে পরোয়া না করে বলতে লাগলো, সিগারেটের স্মেল আমার সহ্য হয় না। জাঙ্কুক শয়তানি হাসি দিয়ে বলে, তাই নাকি? আমার সামনে এগুলো খাওয়া নিষেধ। ব্যাস, এই কথা বলাও শেষ। অমনি জাঙ্কুক তার ঠোঁট জোড়ার উপর আক্রমণ চালায়। তে চোখ বড় বড় করে তাকায়। কে বলবে এই ছেলে কিছুক্ষণ আগে অদ্ভুত আচরণ করেছিল। তে জাঙ্কুককে সরিয়ে দিয়ে বলে, অসভ্য লোক। এই কথা শুনে জাঙ্কুক হেসে ফেলে। জাঙ্কুকের হাসির শব্দ শুনে তের মনে কেমন যেন একটা ভালো লাগা বয়ে গেল। সে অপলক নয়নে তাকিয়ে থাকে। কি হলো, এভাবে কি দেখছো? জাঙ্কুকের কথায় তে লজ্জা পেল। সে মনে মনে বলে, কি দরকার ছিল জাঙ্কুকের দিকে এভাবে তাকিয়ে থাকার? অফিসে যাবেন না? দেরি হয়ে যাবে তো। জাঙ্কুক একটু ভেবে বলে, না আজকে যাব না, শরীরটা ভালো নেই। কালকে এমনি জ্বর ছিল, আজকে রেস্ট নিব। তে রুমের বাইরে যেতে লাগলো। জাঙ্কুক তাকে থামিয়ে দিয়ে বলে, সকালের নাস্তায় পরোটা আর আলু ভাজি করো। তে স্মিত হেসে রান্নাঘরে গেল। জনাবের আদেশ মতো নাস্তা বানাতে হবে। তারপর তারা সকালের নাস্তা একসাথে করে। তে রান্নাঘরে গেল প্লেট ক্লিন করতে। তখনই সবিনের কল আসে, ম্যাম আজকে দুপুরে কানা জোয়ারদার তার আস্তানায় আসবে। তে ফিসফিস করে বলে, রেডি থাকবে, আজকে যে করেই হোক ধরতেই হবে। তে ফোন কেটে প্লেট মাজায় মন দিল। সে ভাবতে লাগলো, জাঙ্কুক তো বাসায়, সে তাহলে বাইরে যাবে কিভাবে? কি করে বের হবে বাসা থেকে? হুট করে তার ওদরে কারো হাতের ছোঁয়া পেয়ে কেঁপে ওঠে। সে চোখ বন্ধ করে নিল। হোয়াট ইজ দিস জাঙ্কুক? জাঙ্কুক তের ঘাড়ে মুখ গুজে দিয়ে বলে, দিস ইজ কল্ড লাভ। তে বিরক্তি নিয়ে বলে, দেখি সরুন। জাঙ্কুক আরো শক্ত করে জড়িয়ে ধরে বলে, ছাড়িব না তোমাকে প্রিয়সী। তে তার ওদর থেকে জাঙ্কুকের হাত সরাতে ধরলে জাঙ্কুক তেকে কোলে তুলে নিল। তারপর রুমের দিকে হাঁটা ধরলো। রুমে এসে সে তেকে বিছানায় শোয়ালো। তে বারবার নিজেকে ছাড়াতে চাচ্ছে, কিন্তু জাঙ্কুক সেটাও নাছোড়বান্দা। আবারও একবার তেতে মেতে উঠলো। তে সারা শরীরে নিজের ভালোবাসার পরশ এঁকে দিল। রায় দুপুরের দিকে তে এক প্রকার জোর করে জাঙ্কুকের কাছ থেকে নিজেকে ছাড়িয়ে গোসল করে রান্না চড়ালো। তার হাতে খুব কম সময়, এখান থেকে যে করেই হোক 1 ঘন্টার মধ্যে বের হতে হবে। জাঙ্কুক গোসল করে লাঞ্চ করতে আসলো। সে নিজ হাতে তেকে খাইয়ে দিল। তে এবার কিছু বলে না, চুপচাপ খেয়ে নিল। কিছু বলতে বা বাধা দেওয়া মানেই টাইম লস করা। খাওয়ার পর তে জাঙ্কুককে 1 গ্লাস দুধ দেয় খেতে। জাঙ্কুক বাঁকা এসে বলে, আজকে আমাদের বাসর নাকি? বাসর না ছাই, আপনি উইক, তাই দিলাম, খেয়ে নিন। জাঙ্কুক দুধের গ্লাস হাতে নিয়ে বলে, ইউ আর রাইট, দুধ হলো আদর্শ খাদ্যের মধ্যে ফার্স্ট, সবার দুধ খাওয়া উচিত। নাও হা করো, হাফ গ্লাস তুমি খাও। তে বলল বিপদে, সে তো দুধে ঘুমের ঔষধ মিশিয়েছে। সে তড়িঘড়ি করে বলে, আমি দুধ খাই না, গন্ধ লাগে। সে কি, কেন? এত কিছু বলতে পারবো না, খেতে মন চাইলে খেয়ে নিন, না হলে ফেলে দিন। জাঙ্কুক এবার ঢক ঢক করে খেয়ে নিল। রাগ করে কেন এত? তে মুস্কি হেসে তাদের রুমে চলে যায়। জাঙ্কুক তার পিছু পিছু যায়। তে বেডে শুয়ে পড়ে। সে জানে তাকে দেখে জাঙ্কুক শুবে। হলো তাই জাঙ্কুক তেকে শক্ত করে জড়িয়ে ধরে তার বুকে মাথা রেখে শুয়ে পড়ে। কেউ কোনো শব্দ করছে না। কিছুক্ষণ পর জাঙ্কুক বলে, অনেক ঘুম পাচ্ছে। তে তার মাথায় হাত বুলিয়ে দিতে দিতে বলে, ঘুমান, ফাস্ট ইনটু স্লিপ। ধীরে ধীরে জাঙ্কুক ঘুমের দেশে তলিয়ে যায়। তে উঠে পড়ল। তাকে এখন যেতে হবে। একবার জাঙ্কুকের দিকে তাকালো। কি মায়াবী মুখ জাঙ্কুকের, কত নিশ্চিন্তে ঘুমাচ্ছে। তে রওনা দিল। বস্তিটাতে পৌঁছে গেল। ফোর্স এসে পড়েছে ইতিমধ্যে। চারদিক ঘেরাও করাও শেষ। দোতলা থেকে একটা গুলি চালানো হলো। তা দেখে জোয়ারদা পাড়াতে ধরলে তে গুলি তাক করে বলে, এক পা বাড়ালে শুট করে দিব। এইদিকে জাঙ্কুকের ঘুম ভাঙলো। সে চোখ খুলে দেখে চারপাশে অন্ধকার। সে ধরপড়িয়ে উঠে। মনে মনে ভাবলো, এতক্ষণ ঘুমালাম। সে তেকে খুঁজতে লাগলো। তাকে বার কয়েক ডাকলো, কিন্তু তের কোনো সাড়া পেল না। জাঙ্কুক রুম থেকে বের হয়ে সারা বাসা থেকে খুঁজতে আরম্ভ করলো। জাঙ্কুকের মুখটা মুহূর্তেই পিছিয়ে গেল। তার ভীষণ রাগ হতে লাগলো তেকে বাসায় না দেখে।
কেন তে তাকে না বলে বাইরে গেল। তাও সে যখন ঘুমে আচ্ছন্ন ছিল, জাঙ্কুক ভাবতে লাগলো তে তাহলে কই যেতে পারে। ওই ছেলেটার কাছে গেল না তো, যার সাথে সে তেকে হোটেল রুমে দেখেছিল। এই কথা ভাবতেই জাঙ্কুকের কপালে ভাঁজ পড়ে গেল। সে মনে মনে বলতে লাগলো যে বেঈমান, সে কোনোদিনও ভালো হবে না। তাকে যতই সুযোগ দেওয়া হোক না কেন, সে আবারও বেঈমানি করবে। জাঙ্কুকের গাল বেয়ে 2 ফোঁটা অশ্রু গড়িয়ে পড়ল। সে আর কত সহ্য করবে। প্রথমে তে তাকে ফাঁসিয়ে বিয়ের পিড়িতে বসালো, তাও জাঙ্কুক সবকিছু মেনে নিতে রাজি হলো। তখনই তেকে এক অন্য পুরুষের সাথে দেখলো। সেই সময় তে তাকে বলেছে তে নিজেকে নির্দোষ প্রমাণ করবে না। যদি জাঙ্কুক তাকে বিশ্বাস করে তাহলে ভালো, আর না করলেও তার নাকি কোনো সমস্যা হবে না। জাঙ্কুক তাও কয়েকদিনের মধ্যে নিজের রাগকে সামলে তাকে আপন করে নিল। এত ঘনিষ্ঠ হলো, অথচ আজ তে আবারও তাকে না জানিয়ে গায়েব হয়ে গেল। সে বুঝে উঠতে পারছে না তাদের সাংসারিক সম্পর্কের উপর এমন খামখেয়ালি স্বভাবের কারণ কি। এমন না যে বিয়েটা তের অমতে হয়েছে, বরঞ্চ এই বিয়ে তের কথা মতোই হয়েছে। জাঙ্কুক ছাদে গিয়ে দেখলো তে আছে কিনা। না, সেখানেও নেই। জাঙ্কুক রেলিং ধরে দাঁড়ালো। এখন রাত হয়ে আসছে। সে দাঁড়িয়ে দাঁড়িয়ে অতীতের পাতায় ডুব দিল। কিভাবে তাদের পরিচয় হয়েছে এবং তাদের বিয়েটা হলো, এবার আমরা সেটা দেখব। 3 মাস আগের ঘটনা। সে একটা প্রজেক্টের কাজে ময়মনসিংহ যায়। ময়মনসিংহে তার একটা ব্রাঞ্চ আছে, একটা অফিসও আছে। সে সেখানে অফিসে বসা শুরু করলো। প্রথম দিন অফিসে গিয়ে বুঝে ফেলে এখানকার পিএ খুব ইউজলেস। সে দ্রুত নতুন পিএ নেওয়ার জন্য বিজ্ঞাপন দেয়। ইন্টারভিউর দিন তার প্রথম তের সাথে দেখা। তেকে দেখা মাত্রই তার চোখ আটকে গেছিল তের প্রতি। তেকে জাঙ্কুকের পিএ হিসেবে রাখা হয়, কিন্তু তাদের মাঝে একটা বন্ধুত্বপূর্ণ সম্পর্ক গড়ে ওঠে। কিন্তু তে নিজ হাতে এই সুন্দর পবিত্র সম্পর্কটাকে মাটি চাপা দেয়। সবার সামনে জাঙ্কুককে কালার করে। একদিন জাঙ্কুক আর তে একটা হোটেলে যায় মিটিংয়ের কাজে। সন্ধ্যার দিকে মিটিং শেষ হলে হুট করে বৃষ্টি শুরু হয়, তাই বাধ্য হয়ে তারা হোটেলে আশ্রয় নেয়। হোটেল রুমে গিয়ে দুজন বসে। রুমটা বেশ ছিমছাম ছিল। আশপাশ থেকে বজ্রপাতের আওয়াজ, বাইরে তুমুল বৃষ্টি। এদিকে বৃষ্টি কমার নাম নেই। জাঙ্কুক খবর নিয়ে জানতে পারলো সামনের দিকে রাস্তা পানিতে ডুবে খুব নাজেহাল অবস্থা। রাতে বের না হওয়াই ভালো। এক প্রকার বাধ্য হয়ে জাঙ্কুক আর তে এক রুমে রাত পার করার সিদ্ধান্ত নেয়। রাত 12টার দিকে হুট করে কারেন্ট চলে যায়। এই সময় অনেক জোরে বাস পড়ছিল। তে ভয় পেয়ে জাঙ্কুককে জড়িয়ে ধরে। ঠিক সে সময় পুলিশ চলে আসে। তাদেরকে এমন পরিস্থিতিতে দেখে খারাপ কিছু ভেবে নেয়। জাঙ্কুককে স্টেশনে নিয়ে যাওয়া হয়। তেকে জিজ্ঞাসাবাদ করা হলে সে পুলিশকে মিথ্যা বলে। তে স্টেটমেন্ট দেয় জাঙ্কুকের সাথে তার অবৈধ সম্পর্ক আছে। তারা অনেকবার মিলিত হয়েছে, যার হিসেব তের জানা নেই। যেহেতু তে তার বিয়ে, তাই পুলিশ তের কথা সত্য হিসাবে ধরে নেয়। অতঃপর তাদের বিয়ে। এবার বর্তমানে ফিরে আসি। জাঙ্কুক অতীত থেকে বের হলো। তার দৃষ্টি নিচের দিকে। তেকে একটা ছেলের সাথে মোটর সাইকেলে করে বাড়িতে ফিরতে দেখলো। জাঙ্কুক নিজেকে সামলাতে পারছে না। সে যদি ভুল না হয় তাহলে এটাই সেই ছেলেটা যার সাথে তে হোটেলে একা ছিল। সে রাগ কমানোর জন্য দেয়ালে সজোরে ঘুষি মারে। তার চোখ লাল হয়ে আসছে। তার সব কিছু পুড়িয়ে ছাড়খাড় করে দিতে মন চাচ্ছে। এদিকে তে কানা জোয়ারদারকে সিআইডি ডিপার্টমেন্টে নিয়ে যায়। কানা জোয়ারদারকে জিজ্ঞাসাবাদের জন্য ওখানে আনা হয়। জোয়ারদার কিছুতেই মুখ খুলবে না, কিন্তু তেও কম না। অনেক অত্যাচার চালানো হয়, তারপর মুখ খুলে সে বলে ওঠে সে জাঙ্কুকের আন্ডারে কাজ করে। জাঙ্কুক একসাথে 2টা ঔষধ উৎপাদন করছে। প্রথম মেডিসিন সেবনে মানুষের চর্মরোগ দেখা দিবে। এই অসুখের মেডিসিন তারা পরে লঞ্চ করে এক জাতীয় ব্যবসা করবে। তে জানতো অনেক আগে থেকেই যে জাঙ্কুক 1 নম্বরের বেঈমান। এমন দেশদ্রোহীকে 100 বার গুলি করে মারা উচিত, কিন্তু তাদের মিশন হলো জাঙ্কুকের মেডিসিনটা বাজারে বের করতে বাধা দেওয়া। যাই হোক, সে বাসায় ফিরতেই দেখলো জাঙ্কুক দরজার সামনে দাঁড়ানো। তে ভয় পেল। জাঙ্কুকের তো এখনো ঘুমানোর কথা, সে জেগে আছে কিভাবে। কি ভাবছো? তে আমতামতা করে বলে, আমি বাজারে গিয়েছিলাম। ভালো, খুব ভালো বলি তের বাহু অনেক জোরে চেপে ধরে। মিথ্যা তো ভালোই বানাতে পারো। জাঙ্কুক ছাড়ন বলছি, আমার লাগছে। জাঙ্কুক ঠাস করে তের গালে চড় মারলো। কয়টা পুরুষ লাগে তোর? একটা দিয়ে মন ভরে না? এত দুশ্চরিতার কেন তুই? সেটা জাঙ্কুক অনেক বলেছেন। আর না, আমি নিজেকে নিয়ে একটা বাজে কথা শুনতে চাই না। জাঙ্কুক তের কথা শুনে থমকে গেল। তে সবসময় তার কাছ থেকে সত্য গোপন করে আসছে, তবে আজকে আর না। আজকে তেকে তার সব প্রশ্নের উত্তর দিতে হবে। নিজের নামে কোনো কলঙ্ক সহ্য হয় না, কিন্তু তুমি যেসব কাজ করে বেড়াচ্ছ সেগুলো আমার সহ্য হয় না। তে
তে কিছু বলছে না। তার মাথায় শুধু একটা বিষয় ঘুরপাক খাচ্ছে, তা হলো জাঙ্কুক একটা বড় মানের ক্রিমিনাল। তার জাঙ্কুককে দেখলে ঘৃণা লাগছে। একটা মানুষ কি করে এত খারাপ হতে পারে সেটাই ভেবে পাচ্ছে না সে। কিভাবে নিজের দেশের মানুষের ক্ষতি করার চেষ্টা করতে পারে একটা মানুষ। এরকম এক ক্রিমিনালের উপর তার মায়া জন্মাচ্ছিল। ছি, তার নিজের উপরে নিজের ঘৃণা লাগছে। জাঙ্কুক তের বাহু ঝাঁকিয়ে বলে, আনসার মি, ওই ছেলেটাকে আজকে ওর সাথে দেখা করতে গিয়েছিলে তাই না? তে হ্যাঁ বা না কিছুই বলে না। জাঙ্কুক রাগে গলায় চিৎকার করে ওঠে, কি আছে ওই ছেলের মাঝে যা আমার মাঝে নেই? কেন তুমি ওর কাছে যাও? কি এমন প্রয়োজন? তে শান্ত গলায় বলে, আছে, অনেক কারণ আছে। সেই কারণেই আমি জানতে চাই, সেটা আপনার অজানা না। জাঙ্কুক তের এমন খামখেয়ালি উত্তরে অনেক চটে যায়। হ্যাঁ, স্বামীকে ঘুমের ঔষধ দিয়ে ঘুম পাড়িয়ে বাইরে পরপুরুষের সাথে ঘুরতে যাওয়ার মানেটা কি সেটা আসলেই আমার অজানা নয়। আচ্ছা তে, তুমি কি আদৌ ভালো ফ্যামিলির মেয়ে? জাঙ্কুক, আপনি চুপ করুন। কেন আমি চুপ হব? তুমি পরপুরুষের সাথে হোটেলে থাকবা, ঘুরতে যাবা, আর আমি কিছু বললেই দোষ? আমি আর এক মুহূর্ত এখানে থাকবো না। তোমার প্রেমিকের কাছে যাবে? তে জাঙ্কুককে একবার কড়া চোখে দেখে নিল, তারপর বলল, বেঈমান চেনার কোনো যন্ত্র থাকলে খুব ভালো হতো, আপনাকে আগেই চিনে ফেলতাম। জাঙ্কুক শব্দ করে হেসে বলে, এই কথা তো আমার বলা উচিত। যাকগে, ভালোবাসা মাপার যন্ত্র থাকলে আজ তুমি আফসোস করতে যে কত বড় অমূল্য রতন হারালে। তে কিছু না বলে বাসা থেকে বের হয়ে গেল। জাঙ্কুক তের যাওয়ার পানে তাকিয়ে রইল। তেকে যেতে দেখে তার বুকের ব্যথা ক্রমশ বাড়তে লাগলো, কিন্তু সে তেকে আটকালো না। যার যাওয়ার সে যাবেই। আজ সে তেকে অধিকারের জোরে থামাতে পারত, কিন্তু এতে কি সে তের ভালোবাসা পেত? না, কখনোই না। তার চেয়ে যাক। জাঙ্কুকের চোখ ভিজে উঠল। তার ভাগ্যই খারাপ, তার কপালে ভালোবাসা নামক রত্নটা লেখা নেই বললেই চলে। তে যাওয়ার পরই জাঙ্কুক ড্রিঙ্ক করতে বসলো। সে তার কষ্ট ব্যথা চুকাতে ড্রিঙ্ক করতে লাগলো, কিন্তু লাভ হলো না। তের সাথে কাটানো মুহূর্তগুলো মনে পড়তে লাগলো। তখনই তার নাম্বারে কল আসে। কল ধরতেই বলে ওঠে যে মেডিসিন লঞ্চ হওয়ার কথা সেটা যেন বাজারে না আসে। জাঙ্কুক বুঝলো খবরটা লিক হয়ে গেছে, কিন্তু কে লিক করলো? কেন? ঔষধটা বাজারে আসলে কি সমস্যা তা তুমি ভালো করেই জানো। জাঙ্কুক হেসে বলে, অনৈতিকভাবে সাধারণ মানুষের টাকা মারতে পারবে না তাই না? এই তো সবই জানো, তাহলে অবুঝের মতো কেন এমন করছো? লজ্জা থাকা দরকার আর আপনাদের মতো লোকদের, যারা মানুষদের টাকা মেরে খায়। তুই যদি ওই মেডিসিন লঞ্চ করিস তাহলে তোকে জানে মারবো। দেখি কি করতে পারিস। এই মেডিসিন সারা বাংলাদেশে বিনামূল্যে দিব, কেউ আর ভুগবে না। আমি কোনো বিজনেস পারপাসে এই কাজ করছি না। খুব শীঘ্রই তোদের মতো কিডদের ব্যবসায় বিশাল ধস নামবে। আল্লাহ হাফেজ। জাঙ্কুকের গা রাগে কাঁপছে। এই লোকের সাহস কিভাবে হয় তাকে ছেড়ে দেওয়ার? যে করি হোক এই লোকে ধরতে হবে, না হলে সব শেষ হয়ে যাবে। পরশুদিন একসাথে 2টা মেডিসিন লঞ্চ করার পরিকল্পনা আছে তার। এই পরিকল্পনায় তাকে যেভাবেই হোক সাকসেসফুল হতে হবে। তার বাবার ড্রিম ফুলফিল করতে হবে। এইদিকে কানা জোয়ারদার কাউকে কল দিল। কি রে, তুই না জেলে, ফোন পাইলি কেমনে? কাজ ঠিক মতো করছস? হ বস, বলে দিছি যে আমি জাঙ্কুকের আন্ডারে কাজ করি। ওরা এখন জাঙ্কুককে অপরাধী ভাবতেছে। গুড। হোসেন বাখা আসলো। এটা তারই প্ল্যান, যে জাঙ্কুককে কল করে ব্ল্যাকমেল করে। এখন জাঙ্কুক ব্ল্যাকমেলারকে খুঁজতে ব্যস্ত থাকবে, আর এইদিকে পুলিশ তাকে ধরে নিয়ে যাবে। খুবই চমৎকার প্ল্যান করেছে সে। এইদিকে জাঙ্কুক ম্যানেজারের সাথে কিছু কথা বলে বারান্দায় গেল। সে কি করবে বুঝে উঠতে পারছে না। কে ওই লোক যে তাকে ব্ল্যাকমেল করলো? তার তো অনেক রাইভাল আছে, এদের মধ্যে কে হতে পারে? জাঙ্কুক সিগারেট ধরালো, তখনই তার তের কথা মনে পড়লো। মেয়েটা যে রাগের বসে চলে গেল। একবারও কি জাঙ্কুকের মনটা পড়তে পারো না? তে কি জাঙ্কুকের ভালোবাসা কোনোদিনও বুঝতে পারবে না? জাঙ্কুক দীর্ঘ নিঃশ্বাস ফেললো। কিন্তু এই শহরে তে নতুন, কোথায় আছে সে? ঠিক আছে তো, ওর যদি কিছু হয় তাহলে জাঙ্কুক নিজেকে কখনো মাফ করতে পারে না। সে দ্রুত তেকে কল লাগায়, কিন্তু তের নাম্বার বন্ধ পাচ্ছে। জাঙ্কুক খুব চিন্তায় পড়ে যায়। সে দ্রুত বের হলো, কিন্তু এত বড় শহরে কোথায় খুঁজবে তার প্রিয়তমাকে? সে তের নাম্বারটা সিকিউরিটি সিস্টেমের লোককে ট্র্যাক করে দিতে বলে। কিছুক্ষণ পর তারা জানায় তে একটা হোটেলে আছে। জাঙ্কুক সেখানে গিয়ে ঠায় দাঁড়িয়ে রইল। সে দেখতে পেল একটা ছেলে হাতে খাবার নিয়ে গেট নক করলো। তে হাসি মুখে গেটটা খুলে দিল। ছেলেটা ভিতর ঢুকে গেল। তেও গেটটা ভিতর থেকে লাগিয়ে দিল। আর এইদিকে জাঙ্কুক দাঁড়িয়ে থেকে সব দেখে নিল। তার কাছে সবকিছু অবিশ্বাস্য লাগছে। তার দু চোখে 2 ফোঁটা জল গড়িয়ে পড়ে। জাঙ্কুক নিজেকে সামনে নিয়ে বেশ কয়েকবার কলিং বেল বাজায়, অতঃপর গেটটা খুলে দেয়। সবিন জাঙ্কুককে দেখে দ্রুত বাথরুমে ঢুকে পড়ে।
কেন এসেছেন আপনি এখানে? কেন ডিস্টার্ব করলাম বুঝি? তে চোখ নামিয়ে নেয়। আর কোনোদিন তোমাকে ডিস্টার্ব করব না। ভালো থেকো, সুখে থেকো। আমার চেহারা আর কোনোদিন দেখা লাগবে না তোমার। তে আতকে উঠে। সে কিছু বলবে তার আগেই জাঙ্কুক উল্টো দিকে হাঁটা ধরে। তে নিজেকেই নিজে বলে, জাঙ্কুক একটা ক্রিমিনাল, খুব শীঘ্রই ও জেলে যাবে। আই জাস্ট হেট হিম। এভাবেই কেটে যায় 2 দিন। আজকে ফাইনালি ক্যান্সার নিরাময়ের মেডিসিন লঞ্চ হবে। সে একদিক দিয়ে খুব খুশি, কিন্তু এই খুশিতে তে সামিল হলে তার নিজেকে পরিপূর্ণ লাগতো। জাঙ্কুক তার অফিসে পৌঁছে গেল এবং সোজা স্টেজে উঠে গেল। তার হাতেই ছিল মেডিসিনটার ফর্মুলা। যেই না সে স্পেস দিতে যাবে, অমনি গোলাগুলি শুরু হলো। জাঙ্কুক বুঝে যায় শত্রুপক্ষ হামলা করেছে। সে চটজলদি পুলিশকে কল করে। আর এইদিকে জাঙ্কুক তার সিকিউরিটি গার্ডগুলোকে ডেকে এনে নিজে ছাদে চলে যায়। সে ছাদে গিয়ে ফর্মুলাটা লুকিয়ে ফেলে। ছাদে একটা সিক্রেট লকার আছে, সে ব্যতীত কেউ জানে না ওইটার কথা। সে যেই না ছাদ থেকে বের হবে, অমনি 10-12 জন মাস্ক পরা লোক ছাদে চলে আসে। ফর্মুলাটা কই? তারা জাঙ্কুকের মাথায় গুলি তাক করে বলে, বল না হলে গুলি করব। গুলি কর, মারা যাব, তাও ফর্মুলা দেব না। ওরা কাকে যেন কল দিল। কথা শেষ হতেই গুলি মারল। জাঙ্কুক মাটিতে লুটিয়ে পড়ে, চারপাশে রক্ত দিয়ে ভরে গেল। তার কাঁধে গুলি এসে লেগেছে। আর একটু হলেই বুকে গুলি বেড়ে যেত, কিন্তু জাঙ্কুকের মাথা গিয়ে একটা পাথরের সাথে লাগে। মাথা থেকে রক্ত পড়ছে। তখনই পুলিশ চলে আসে। ওরা সবাই পালিয়ে যায়। পুলিশ দ্রুত 3টা লোককে ধরে ফেলে। এর মধ্যে একজন পালিয়ে যায়। পুলিশের সাথে সবিন আর এসপি স্যার ছিল। এসপি স্যার বলে, তে কোথায়? ম্যাম লিভে। হুট করে ম্যামের মা অসুস্থ হয়ে যায়। ও, তাছাড়া ওর কাজ তো শেষ, আর আসার প্রয়োজন নেই। জি স্যার, কিন্তু তার অবস্থা ভালো না, ওনার উপর অ্যাটাক হয়েছে। হাসপাতালে নাও। সবিন জাঙ্কুকে হাসপাতালে নিয়ে যায়। ইমার্জেন্সিতে অপারেশন করা লাগবে। সবিন তেকে কল দেয়, কিন্তু কল ধরছে না তে। এদিকে তে আজকে সকালে ঢাকা থেকে সিলেট এসেছে। তার মা বাসায় অজ্ঞান হয়ে গেছিল নাকি, কিন্তু আল্লাহর রহমতে তের মা এখন ভালো আছে। তখনই সবিন কল করে আর জানাতে চায় জাঙ্কুকের অবস্থার কথা, কিন্তু জাঙ্কুকের নামটা শোনা মাত্রই তে চটে যায়। শোন, ওই লোকের কথা আমি শুনতে ইন্টারেস্ট না। ফার্দার আমাকে কলও করবে না, আমাদের যেন আর যোগাযোগ না হয়। গট ইট, বাট ম্যাম বাই। বলিতে ফোন কেটে দিল। তার কিছু ভালো লাগছে না। সেই বিছানায় মুখ গুজে কাঁদছে, কিন্তু আবারও রিং হতে লাগলো। এইদিকে সবিন বারবার তে নাম্বার ট্রাই করছে, কিন্তু লাভ হচ্ছে না। সে থেকে অনেক কিছু জানাতে চায়। তার আগে জানাতে চায় জাঙ্কুকের অবস্থার কথা। হ্যাঁ, জাঙ্কুক বেঁচে আছে, তবে অবস্থা অনেক খারাপ। তে খুব ডিস্টার্ব হয়। সে দেখে সবিন কল করেছে। সে দ্রুত ফোন থেকে সিম বের করে ফেলে দেয়। এরপর কেটে যায় 3 মাস। তে অফিস থেকে বাড়ি ফেলো। ইদানিং তার একটুতেই ক্লান্তি লাগে। সে বুঝতে পারে না এমন কেন লাগে তার। আজকে এসে সে শুয়ে পড়ে। কিছুক্ষণ পর তার মা তাকে 1 গ্লাস দুধ দিয়ে যায়। শরীর দুর্বল তার জন্য। তে যেই না দুধ খেতে যাবে, তার আগে দুধের গন্ধ নাকে আসতেই তার বমি চলে আসে। সে বাথরুমে গিয়ে গড়গড় করে বমি করে দেয়। তের মাথা ঘোরাতে লাগলো। তে কোনো মতে বিছানায় এসে বসে। সে যেটার ভয় পাচ্ছিল সেটা হয়ে গেল না তো। এমনি তার 2 মাস ধরে পিরিয়ড অফ। তবে কি সে কনসিভ করেছে? জাঙ্কুকের সন্তান চিহ্ন তার মধ্যে বেড়ে উঠছে। তে কাঁদতে লাগে। জাঙ্কুকের কথা তার অনেক মনে পড়ছে। এই 3 মাসে এমন কোনো দিন নেই যেদিন তের জাঙ্কুকের কথা মনে পড়েনি। সে না চাইতেও ভালোবেসে ফেলেছে জাঙ্কুককে। তার সব কিছু ফেলে জাঙ্কুকের কাছে যেতে মন চায়, কিন্তু সে অসহায়। কি করবে? খুব করে সে চায় জাঙ্কুকের সাথে একটা সংসার বাঁধতে, যেখানে সে আর জাঙ্কুক থাকবে আর তাদের ছোট পুচকু। কিন্তু এতদিনে তো জাঙ্কুকের জেল হয়ে গেছে। তে কি করবে কিছু ভেবে পায় না। আর যদি সে সত্যি কনসেপ্ট করে, তাহলে তার মাকে কি বলবে? তার মা তো কিছুই জানে না। এটাও জানে না তের 1 মাসের সংসার ছিল, ওর একটা স্বামী ছিল। কিছুদিনের মধ্যেই তের মা জেনে যায় তে প্রেগনেন্ট। তে তার মাকে জড়িয়ে ধরে কেঁদে ফেলে আর সব কিছু খুলে বলে। যদিও এটা জানায় না যে জাঙ্কুকে বিয়ে করা তাদের মিশনের একটা অংশ ছিল। সে তার মাকে খানিকটা মিথ্যা বলে। মাকে বলে জাঙ্কুককে সে ভালোবেসে বিয়ে করে। পরে জানতে পারে জাঙ্কুক ক্রিমিনাল। এটা শোনা মাত্রই তের মা বলে ওঠে বাচ্চা নষ্ট করতে, কিন্তু তে কেঁদে ওঠে। সে কিছুতেই বাচ্চা নষ্ট করবে না। সমাজ যা বলুক তাতে তার কিছু আসে যায় না। এইদিকে সবিন জাঙ্কুকের প্রত্যেকটা পদক্ষেপ ভালোভাবে পরখ করছে, কিন্তু সন্দেহজনক কিছুই পাচ্ছে না। সবিনের মনে হয় জাঙ্কুক একজন ভালো মানুষ, তাকে ফাঁসানো হয়েছে। এই কথা সে এসিপি স্যারকে কয়েকবার বলেছে, কিন্তু তার কথা কেউ আমলে নেয়নি। জাঙ্কুকে নির্দোষ মনে হয়। আজকে সবিনের মনটা খুব খারাপ। জাঙ্কুক সুস্থ হলেও মানসিকভাবে সবকিছু লোপ পেয়েছে। তার আগের কথা কিছুই মনে নেই। জাঙ্কুকের মাথায় অনেক জোরে আঘাত লাগার কারণে
মস্তিষ্কের নাম ঠিক মতো সচল নেই আগের মতো। মেডিকেল সায়েন্সে এই রোগের একটা কঠিন নাম আছে। জাঙ্কুক এখন বাচ্চাদের মতো আচরণ করছে। তাকে সবিন মেন্টাল অ্যাসাইলামে রেখে আসবে, তারপর কেস ডিসমিস। তারও দায়িত্ব শেষ কালকেই। তের ফোন অফ বিদায় জানাতে পারলো না খবরটা তাকে। সবিনের ফোনে কল আসলো। এসিপি স্যারের, সে রিসিভ করেই বলে, তেকে জাঙ্কুকের ব্যাপারে জানিয়েছো কিনা? না স্যার, উনি কিছু শুনতে চায় না। তে ম্যামের কাছে জাঙ্কুক ছিল একটা কেস মাত্র, একটা মিশন, যেই মিশন সে কমপ্লিট করেছে, আর এই ব্যাপারে সে কথা বলতে চান না। আচ্ছা ঠিক আছে, আর কল দিবে না। সবিন ফোন রেখে শুয়ে পড়ে। কালকে জাঙ্কুককে মেন্টাল হসপিটালে রেখে আসতে হবে। সবিন মেন্টাল হসপিটালে জাঙ্কুককে রেখে আসলো। আসার সময় ঘুরে দাঁড়ালো, একবার পরখ করে দেখলো জাঙ্কুককে। ছেলেটা একদম 6-7 বছরের বাচ্চাদের মতো একটা গাড়ি নিয়ে খেলছে। জাঙ্কুককে 15 দিন হাসপাতালে রাখা হয়। আদালতে জাঙ্কুকের সাজা 10 বছর ঘোষণা করা হয়েছিল, কিন্তু জাঙ্কুক মানসিকভাবে অসুস্থ থাকার কারণে তাকে মেন্টাল অ্যাসাইলামে অ্যাডমিট করা হয়। সবিন হাসপাতালটা একটু দেখলো, কেমন পুরনো একটা বিল্ডিং, স্যাঁতস্যাঁতে জং ধরা। এখন থেকে এইরকম একটা জায়গায় জাঙ্কুক থাকবে ভাবতেই সবিনের চোখ ভরে এলো। কত বড়লোক ছিল সে, অথচ আজ কি দশা। সব আল্লাহর ইচ্ছা। সবিন অনেক কষ্টে কেসটা রিওপেন করিয়েছে। আবারও ইনভেস্টিগেশন হবে, দেখা যাক কি হয়। তবে তার মন বলছে জাঙ্কুককে কেউ ফাঁসাতে চায়। জাঙ্কুক অনেক বড় কিছু গোপন করেছিল বোধহয়, কে জানে। সবিন একটা দীর্ঘশ্বাস ফেলে আবারও জাঙ্কুককে দেখে নেয়। জাঙ্কুক খুব মনোযোগ দিয়ে তার হাতে থাকা গাড়িটা দেখছে। কষ্টদায়ক কোনো ঘটনার দিকে বেশি তাকিয়ে থাকতে নেই। 6 বছর পর। আচ্ছা, মনে করো তোমার বন্ধুর কাছে 10টা চকলেট আছে, সে তোমাকে ওখান থেকে 4টা চকলেট দিল। এখন তার কাছে কয়টা চকলেট আছে? ভিগুক অনেকক্ষণ ভেবে পড়ল। আমার বন্ধু যে বাদর, একটা চকলেটও দিবে না আম্মু, 10টাই একা একা খেয়ে ফেলবে। উপরের কথাটা বা প্রশ্ন তে তার 6 বছরের ছেলেকে করেছে, কিন্তু ছেলের উত্তর শুনে সে হাসবে না কাঁদবে বুঝে উঠতে পারছে না। ওইদিকে ভিগুক কিউট ফেস করে তার মায়ের দিকে তাকিয়ে আছে। মা, দেখেছো তোমার নাতি 1 নম্বরের পরাচর, সে তো তুইও ছিলি। নানুর মুখে এই কথা শুনে ভিগুক হি হি করে হেসে দেয়। তে ভিগুকের দিকে তাকিয়ে থাকে। ভিগুক দেখতে ঠিক তার বাবার মতো হয়েছে, যেন জাঙ্কুকের অবিকল মুখ। ভিগুকের জন্মের পর 1 বছরের মাথায় তে রংপুরে ট্রান্সফার হয়। তার প্রমোশনের মাধ্যমে তে এখন যথেষ্ট বড় মাপের অফিসার। কেউ কিছু বলার সাহস পায় না। সকালে এক দপ্তরি তের গেটে কড়া নেড়ে বলে ওঠে, ম্যাম, আপনাকে একটা কাজে ঢাকা যেতে হবে। আগামী সপ্তাহে একটা কনফারেন্স আছে। ঢাকা শহরের নাম শুনতেই তে কেঁপে ওঠে। সে ঢাকা শহর থেকে পালিয়ে বেড়ায়, কিন্তু আজ এইবার সে কি করবে? দপ্তরি পেপার রেখে যেতেই তে পেপার হাতে নিল। তার চোখ বেয়ে এক ফোঁটা জল গড়িয়ে পড়লো। না জানি জাঙ্কুক কই আছে, ওকে জেল থেকে ছাড়া পেয়েছে। পরের দিন সকালে তে ঢাকার উদ্দেশ্যে রওনা দেয়। যত ঢাকার কাছাকাছি আসতে লাগে ততই জাঙ্কুকের কথা মনে পড়তে থাকে। তার বুকটা হাহা করে ওঠে, কেমন এক অস্থিরতা গ্রাস করে ফেলে তাকে। প্রথম দিন ভালোভাবেই সফল। মিটিং শেষ করলো তারা। তের ভালোই লাগছিল এখানে, সে অনেক সম্মান পাচ্ছে। ভিগুকের কথা মনে পড়ছে। তেকে ছাড়া ভিগুক কখনো এতদিন থাকেনি। শেষ দিনতে শপিং এর জন্য শপিং মলে যায়, কেনাকাটা করে। শপিং মল থেকে বের হওয়ার সময় কেউ তাকে জোরে জোরে ডাক দিতে থাকে। তে পেছনে ঘুরলো। তে ম্যাম, দাঁড়ান প্লিজ। এত বছর পর সে সবিনকে দেখতে পেল। তের মাথা থেকে সবিন নামের এই অফিসারের কথা প্রায় বেরিয়ে গিয়েছিল। ম্যাম, আমি সবিন, কেস নাম চিনেছি। তা কেমন আছো তুমি? জি ম্যাম, ভালো। ম্যাম, আপনার সাথে কিছু গুরুত্বপূর্ণ কথা আছে, একটু কোথাও বসি আমরা প্লিজ। ম্যাম, আপনার সাথে অনেকদিন ধরে যোগাযোগ করতে চাচ্ছিলাম। বেশ, চলো বসি কোথাও। অতঃপর তারা দুইজন একটা রেস্টুরেন্টে বসলো। সবিন ইতস্ত হয়ে বলল, জানি আপনি জাঙ্কুককে স্বামী হিসেবে মানেন না, হয়তোবা তাকে ঘৃণাও করেন, বাট ম্যাম, ওনার ব্যাপারে কিছু তথ্য আপনার জানা দরকার। প্লিজ ম্যাম, শুনবেন। জাঙ্কুক এখন মেন্টাল অ্যাসাইলামে। তে কথাটা শোনা মাত্রই সাথে সাথে স্তব্ধ হয়ে পড়ল। তে অস্থির হয়ে বলল, এসব কি বলছো তুমি? ইয়েস ম্যাম, এটাই সত্য। জাঙ্কুক এখন মানসিকভাবে ভারসাম্যহীন হয়ে পড়েছে, তাও 6 বছর আগে। মূর্তিতে চোখ বেয়ে পানি গড়িয়ে পড়ল। কিভাবে কি হলো? আসলে আমাদেরকে বিভ্রান্ত করা হয়েছিল জাঙ্কুকের সম্পর্কে। ওর সম্পর্কে ভুল ইনফরমেশন পেশ করা হয়েছিল, আর এই সব কিছু ওনার রাইভাল হোসেন করেছে। জাঙ্কুক কোনো খারাপ বা অবৈধ কাজে জড়িত ছিল না, বরং তাকে ফাঁসানো হয়েছিল। কি? বাট হাউ ইজ দিস পসিবল? ম্যাম, জাঙ্কুক সিক্রেটলি একটা অ্যান্টিবায়োটিক তৈরি করেছিল যেটা ক্যান্সার প্রতিরোধে সক্ষম, কিন্তু এটা মার্কেটে আসলে অনেক প্রাইভেট ক্লিনিকের শত শত টাকা লস হতো।
এর মধ্যে সবচেয়ে লস হতো হোসেনের ক্লিনিক, যেটার মূল কাজই ক্যান্সার নিরাময়ের কাজে সেবা দেওয়া। সেখানে একটা কেমো 1 লাখ করে রাখা হতো, অথচ জাংকুকের ইনভেন্ট করা মেডিসিনটা কোনো বড় ধরনের সাইড এফেক্ট না ফেলে যে কোনো ফার্স্ট স্টেজের পেশেন্ট সেবন করলে তার সুস্থ হওয়ার পসিবিলিটি ছিল 65%। মানে 100 জনের মধ্যে 65 জনই সুস্থ হতো। বাট আফসোস, অনেক চালাকির সাথে জাংকুকের এই মেডিসিন লঞ্চ করতে দেওয়া হয়নি। তের মাথা যেন বাস ভেঙে পড়ে। এসব কি শুনছে সে? জাংকুকের একটাই ভুল ছিল, সে সব কিছু হাইড করে নিজের দেশের মানুষের ভোগান্তি কমানোর মিশনে নেমেছিল। কিন্তু সিআইডিকে ফাঁকি দিয়ে কিভাবে এত বড় প্ল্যানে সাকসেস হলো? ম্যাম, এইসবে আমাদের এসিপি স্যারও যুক্ত ছিল। সবিন সব কিছু তেকে খুলে বলল। তারপর 1 ঘন্টা রাস্তার জ্যামের সাথে যুদ্ধ করে তে অবশেষে জাংকুকের কাছে পৌঁছালো। জাংকুকের কাছে যেতে সে শুনতে পেল জাংকুক বলছে, টুইঙ্কেল টুইঙ্কেল লিটল স্টার, হাউ আই ওয়ান্ডার হু ইউ আর। জাংকুকের এই হিমদশা দেখে তের বুকে জ্বালা হতে লাগলো। তার চোখ বেয়ে আপনা আপনি অশ্রু বের হতে লাগলো। সে নিজেকে ধরে রাখতে পারছে না, হাত পা কাঁপতে লাগলো। জাংকুক এক মনে মাটিতে কি যেন লিখছে। তের চারপাশ কেমন ধূসর হতে লাগলো, চোখ ভিজে আসছে। চারপাশে কোনো আওয়াজ তার কান অব্দি আসছে না। সে কাঁপা গলায় বলে ওঠে, জাংকুক। জাংকুক কারো মুখে নিজের নাম শুনে পিছনে তাকালো। সে চোখ মুখ কুঁচকে রইল, মনে হচ্ছে তাকে ডাকায় সে বিরক্ত অনেক। জাংকুক চারপাশে তাকিয়ে উপরে তাকালো, তারপর চোখ বড় বড় করে তের দিকে চেয়ে রইল। কয়েক মুহূর্ত সে তের পানে চেয়ে রইল। সে একটা চিৎকার দিয়ে বলে ওঠে, তে। এতদিন পর জাংকুকের মুখে নিজের নাম শুনে তের শৈলে এক প্রবল শিহরণ বয়ে গেল। এবার সে আর পারল না, মাটিতে ধপ করে বসে ধুকরে কেঁদে উঠল। অনেক চেষ্টা করলো কান্না থামানোর, কিন্তু ব্যর্থ হলো। সে অজর ধারায় কেঁদেই চলছে। আস্তে বুঝতে পারছে কত বড় ভুল করে বসেছে সে, কত বড় অন্যায় হয়েছে জাংকুকের সাথে। সে জাংকুককে কিসের জন্য এত বড় শাস্তি দিল? তাকে ভালোবাসার জন্য নাকি দেশের মানুষের জন্য মহৎ কিছু করতে চাওয়ার শাস্তি ভোগ করছে জাংকুক? সে নিজেকে থামাতে চাচ্ছে না। তার বুকে এক পাহাড় সমান কষ্ট চাপা ছিল। আজ তা সে চোখের পানির মাধ্যমে বুক থেকে ঝেড়ে ফেলছে। সে না চাইতেও মনের অজান্তেই কবে যে জাংকুককে ভালোবেসে ফেলেছে তার হদিশ নিজেও জানতো না। কিন্তু ভিক্ষুক হওয়ার পর সে অন্য কাউকে নিজের জীবনসঙ্গী হিসাবে ভাবতে পারতো না। তখন দিব্যি বুঝতো জাংকুকের প্রতি তার ভালোবাসা। জাংকুক অদ্ভুতভাবে তের দিকে চেয়ে আছে। সে পিট করে তাকিয়ে মুগ্ধ চোখে তেকে দেখছে, কিন্তু সে বুঝতে পারছে না তে কেন কাঁদছে। তে উঠে দাঁড়ালো। সে কি করবে কিছুই বুঝে উঠতে পারছে না। তার মাথা হ্যাং হয়ে গেছে। বারবার তার আগে সে পরিপাটি গোছালো হ্যান্ডসাম জাংকুকের চেহারা ভেসে উঠছে। জাংকুক ব্র্যান্ডের শার্ট ছাড়া কোনো শার্টই পরতো না। প্রত্যেক দিন আয়রন করা শার্ট ইন করে ম্যাচিং শু টাই পরে কি স্মার্টভাবে অফিসে যেত। কত মেয়ে তার জন্য পাগল ছিল, তার আয়ত্তে নেই। অথচ আজ সেই জাংকুকের কি অবস্থা? তে জাংকুকের এই অবস্থার জন্য নিজেকে দায়ী ভাবতে লাগে। সে জাংকুকের কাঁধে গিয়ে হাত দেয়। জাংকুক তের দিকে তাকায়, তারপর একটা মুচকি হাসি দিল। এই হাসি দেখে তের হৃদয় যেন ক্ষত বিক্ষত হয়ে গেল। কি মলিন আর কষ্ট মাখা সেই হাসি। জাংকুকের হাসিটা একদম আগের মতোই আছে। অথচ মানুষটা তে আর ভাবলো না। সে সিদ্ধান্ত নিয়েছে যা করার এখন তাকেই করতে হবে। আজ সারাটা রাত নির্ঘুম কাটিয়েছে তে। চোখে অনেক ক্লান্তি, কিন্তু ঘুম নেই। ঘুমানো যেন কোথাও হারিয়ে গেছে। চোখ বন্ধ করতে ইচ্ছেই করছে না। সে এক ধ্যানে আকাশের দিকে তাকিয়ে আছে। আকাশে কিছুটা লালাভ আভা দেখা যাচ্ছে। তে চোখ বুঝলো। তার কোলে মাথা ঠেকে জাংকুক গভীর ঘুমে আচ্ছন্ন। জাংকুকের ভারী নিঃশ্বাস তের পেটে এসে পড়ছে, কিন্তু এই ছোঁয়ায় তে কোনো উত্তেজনা অনুভব করছে না। সে চোখ খুলল। সবিন তাদের সাথে আসেনি, তার বাসায় নেমে যায়। তারপর তে জাংকুককে নিয়ে রংপুরে যাওয়ার যাত্রা শুরু করে। তের মনে একটা ব্যাপার খসখস করছে, তা হলো সবিন কেন জাংকুককে নিয়ে এত চিন্তিত? ও এত কনসার্ন কেন জাংকুককে নিয়ে? আর কেনই বা একটা কেসের রিওপেন করতে না পেরে নিজে ইনভেস্টিগেশন করলো? এক কথায় সবিন কেন এসব করলো? সে কি জাংকুকের কেউ হয়, নাকি কোনো ষড়যন্ত্র? তে সবিনকে এই প্রশ্ন করতে গিয়েও করতে পারেনি। সে ভাবছে সময় করে সবিনকে ফোন দিয়ে জেনে নেবে। তাকে এখন চোখ কান খোলা রাখতে হবে। এসিপি কিংবা হোসেন যদি খবর পায় জাংকুক তের কাছে, তাহলে নিশ্চয়ই তারা জাংকুকের ক্ষতি করার চেষ্টা করবে। তে দ্রুত ফোন বের করে সবিনের নাম্বার ডায়াল করে। যে কোনোভাবেই এসিপি বা হোসেন না জানতে পারে জাংকুক হসপিটালে নেই। ম্যাম, এটা তো একটু টাফ হবে, কারণ এসিপি স্যার চাইলেই হাসপাতাল থেকে ডিটেলস নিতে পারবে। তাহলে ঘুষ দাও, টাকার চিন্তা করতে হবে না, আমি দিয়ে দেবো। আর হ্যাঁ,
তারা তো এসে সরাসরি জাঙ্কুককে দেখবে না। অতঃপর কলটা রেখে দিল, গাড়ি ব্রেক মারলো। তে সামনে তাকিয়ে দেখে তাদের বাসায় চলে এসেছে, অর্থাৎ কোয়ার্টারে। সে জাঙ্কুককে ডাক দিল। জাঙ্কুক নড়ে চড়ে ওঠে। তে আবার জাঙ্কুকের কাঁধে হাত রেখে ডাকতে লাগলো। জাঙ্কুক চোখ কুঁচকে ফেলে, তারপর চোখ খুলে বলে, কি? উঠুন, আমরা চলে এসেছি। বাসায় যাবেন না? জাঙ্কুক কিছু একটা ভেবে অনেক উত্তেজিত হয়ে বলে, হ্যাঁ হ্যাঁ, আমি বাসায় যাব। জাঙ্কুক দ্রুত গাড়ি থেকে বের হতে গিয়ে গাড়িতে মাথা লেগে ব্যথা পায়। অমনি জাঙ্কুক কান্না জুড়ে দেয়, একদম ছোট বাচ্চাদের মতো। প্রথমেতে হতভম্ব হলো, পর মুহূর্তে ডাক্তার আকবরের কথা মনে পড়ে যায়। কালকে যখন সে জাঙ্কুককে রিলিজ করে বাসায় আনতে চাইল, তখন ডাক্তার আকবর বলেছিল, ভাববেন না যে আপনি আপনার স্বামীকে নিয়ে যাচ্ছেন। জাঙ্কুকের ব্রেন হচ্ছে এখন একটা 5-6 বছরের বাচ্চাদের মতো। এখনও কি একটা বাচ্চাই বলা যায়, শুধু হাতে পায়ে বড়। শিশুদের মতোই ওর আচরণ, ও শিশুদের মতোই অবুঝ। জাঙ্কুকের জন্য একটা সুন্দর পরিবেশ দরকার, সুন্দর একটা ফ্যামিলি। ওর প্রপার ট্রিটমেন্ট করলে ইনশাল্লাহ সুস্থ হবে। তে এই ভরসায় জাঙ্কুককে তার সাথে নিয়ে আসে। জাঙ্কুক মাথায় হাত দিয়ে কেঁদেই যাচ্ছে, যেমন একটা বাচ্চা ব্যথা পেলে কাঁদে। তের বুকটা দুমড়ে মুচড়ে যেতে লাগে, তবুও নিজেকে সান্ত্বনা দিয়ে নিজেকে সামলিয়ে বলে, কিচ্ছু হয়নি, দেখি আসুন, বাসায় গেলে ব্যথা চলে যাবে। জাঙ্কুক অবাক হয়ে গেল আর বলে, বাসায় গেলে ব্যথা চলে যাবে? জাঙ্কুককে নিয়ে তে বাসার ভিতরে ঢোকে। 4 তলা বাসা, সিঁড়ি বেয়ে উঠতে লাগে। জাঙ্কুকও তাকে অনুসরণ করে যেতে লাগে, কিন্তু তার দৃষ্টি আশেপাশের দিকে। সে বড় অদ্ভুতভাবে চারপাশটা দেখছে। তে তার মাকে ম্যানেজ করে জাঙ্কুককে তাদের বাসায় রাখলো। তার আবার একটা নতুন যুদ্ধ করতে হবে, জাঙ্কুককে নির্দোষ প্রমাণ করা। এইদিকে তে সবিনকে জিজ্ঞাসা করে, কেন সবিন এত কিছু করছে জাঙ্কুকের জন্য। খালখা হেসে বলে ওঠে, একবার তার মাকে একটা ট্রাক ধাক্কা মেরে চলে যায়, সেখানে জাঙ্কুক উপস্থিত ছিল। তার মাকে জাঙ্কুক দ্রুত হাসপাতালে নিয়ে যায়। নিজের পরিচয় দিয়ে সবিনের মায়ের সুচিকিৎসা করে। জাঙ্কুকের মতো এত বড় বিজনেসম্যানরা গাড়ি থেকে বের হয় না, সেখানে সে তার মাকে হাসপাতালে নিয়ে যায়। তার মা মৃত্যুর মুখ থেকে ফিরে আসে, এজন্য সে জাঙ্কুকের প্রতি চিরকৃতজ্ঞ থাকবে। দেখতে দেখতে 1 মাস পার হয়ে গেল। অফিস থেকে বাসায় গিয়ে বেল বাজাতেই তার মা গেট খুলে দিল। তে ভিতরে ঢুকতে না ঢুকতেই ভিকুক আর জাঙ্কুক দৌড়ে এসে তার উপর ঝাঁপিয়ে পড়ে। ভিকুক বলে, আম্মু। জাঙ্কুক ও ভিকুকের দেখা দেখি তেকে আম্মু বলে ডাকছে। সে বলে, আম্মু, আমাদের জন্য চকলেট এনেছো? নিজের স্বামীর মুখে এই ডাক শোনা যে কতটা কষ্টদায়ক তা বোঝাবার মতো না। তে তাও নিজেকে সামনে নেয়, আসলে এই 1 মাসে সে অভ্যস্ত হয়ে গেছে। সে ব্যাগ থেকে চকলেট বের করে দিল। জাঙ্কুক আর ভিকুক খুশি হয়ে লাফাতে লাফাতে চকলেট নিয়ে রুমে ছুট দিল। তে শাওয়ার নিয়ে রুমে ঢুকিয়ে দেখতে পেল জাঙ্কুক আর ভিকুক একসাথে বিছানায় বসে খেলছে। তে তারপর ভাত নিয়ে ভাত মাখিয়ে দুজনকে একসাথে খাইয়ে দেয়। জাঙ্কুককে প্রথম যেদিন ভিকুক দেখে তখন মোটেও পছন্দ করতো না, ভয় পেত। তে ভিকুককে অনেক বোঝায় যে এটা ওর বাবা, বাবাকে ভয় পেতে হয় না, আদর করতে হয়, ওনার সাথে খেলতে হয়, দূরে থাকলে চলবে না। তখন ওইটুকু ছোট ছেলে মাকে জিজ্ঞাসা করে, তার বাবা কেন এমন? অন্যদের বাবা তো তাদের সাথে খেলে না, অফিসে থাকে, শুধু স্কুলে নিতে যায়। তে উত্তরে কি দেবে ভেবে পাচ্ছিল না। তখন ঠিক সেই মুহূর্তে তের মা এসে বলে, তোমার বাবা একটু অসুস্থ, তাই অফিসে যায় না। আর তুমি কত লাকি যে তোমার বাবা তোমার সাথে খেলা করে, অন্যদের বাবারা তো খেলাও করে না, বিজি থাকে, আবার পড়া না পারলে বকেও। এভাবে অনেক বুঝিয়ে ভিকুকের ভয় দূর করে তে। এদিকে জাঙ্কুক অনেক শান্ত, নিরীহ, অন্য মানসিক রোগের মতো চিল্লা পাল্লা জিনিস ভাঙে না, চুপচাপ থাকে, যা বলা হয় সবই শুনে। এরপর কেটে যায় বেশ কয়েকটি মাস। তে সবে কোর্ট থেকে বের হলো। সবিন কোথা থেকে মিষ্টি এনে তেকে খাওয়ালো, কারণ তারা সাকসেস হয়েছে। আদালতে জাঙ্কুককে নির্দোষ প্রমাণ করতে পেরেছে। শুধু তাই না, এসিপির শাস্তিও হয়েছে। হোসেন দেশের বাইরে, তাই তাকে ধরতে পারেনি, তবে আদালত তাকেও শাস্তি দিয়েছে। তে রওনা দিবে আজকে, তার খুব খুশি লাগছে। সবিন ইতিমধ্যে চলে গেছে। এমন সময় তের ফোনে তার মায়ের কল আসে। ফোন রিসিভ করতে যা শুনলো তা শোনার পর তের পা থেকে মাটি সরে গেল, তার চোখ ভিজে উঠতে লাগলো। তার জাঙ্কুকের যদি কিছু হয়ে যায় তবে কি সে সুখ পেয়েও হারিয়ে ফেলবে? নানান চিন্তা কষ্ট বুকে নিয়ে পাড়ি জমায় রংপুরে। প্রায় 4 ঘন্টা পর পৌঁছায় সে। এই কয়েক ঘন্টায় যেন তার কাছে কয়েক যুগ মনে হয়েছিল। হাসপাতালে যেতেই তের মা তাকে দেখে হুহু করে কেঁদে উঠল। তের মনে ভয় হানা দিল, খারাপ কিছু হয়নি তো? তবে কি জাঙ্কুক আর আসলে ভিকুককে স্কুলে নিয়ে যাওয়ার পর জাঙ্কুককে নিয়ে একটু ঘুরতে বের হয়। বাগানের পার্ক থেকে জাঙ্কুক মেইন রোডে চলে যায়, আর তখনই একটা গাড়ির সাথে ধাক্কা লেগে জাঙ্কুক মাটিতে লুটিয়ে পড়ে। দেখতে দেখতে 10 বছর পেরিয়ে যায়। মিথেন, ইথেন, প্রোপেন, বিউটেন
পেকটেন, হিক্সেন, অক্টেন এই কয়েকটি জানলেই চলবে, তবে প্রথম 5টা বেশি জানা দরকার। এগুলো হলো অ্যালকেন, এদের সাথে নল অর্থাৎ ওএস যুক্ত করলে হবে অ্যালকোহল। এই জন্য বলা হয় প্লিজ বাবা চুপ করো, আমার মাথায় আর এগুলো ঢুকছে না, আমার মাথা আর নিতে পারছে না, আর একটা ওয়ার্ড শুনলেই আমার মাথা ব্লাস্ট হয়ে যাবে। এমনি ভেক্টর পরে আমার ব্রেনের 12টা বাজছে, আজকে আর পড়বো না। জাঙ্কুক উঠে বলে, কিন্তু এখনো আধা ঘন্টা বাকি, তোমার আম্মু জানলে রাগ করবে। ভিকুক ড্যাম কেয়ার ভাব নিয়ে বলে, তুমি আম্মুকে এত ভয় পাও কেন? তুমি স্বামী, তোমাকে তোমার বউ ভয় পাবে তা না, এখানে একেবারে উল্টো কেস। জাঙ্কুক চোখ সরু করে তাকায়, যার অর্থ তুমি বুঝি ভয় পাও না? তোমার বউয়ের কি আমার উপর মায়া মমতা আছে নাকি? সময় নদীর মতো বহমান, দেখতে দেখতে 10 বছর পেরিয়ে গেছে। ভিকুক এখন ক্লাস 10-এ পড়ে, আর জাঙ্কুকও সুস্থ হয়ে গেছে, তবে একদিনে নয়, ধীরে ধীরে প্রায় 4 বছর সময় লেগেছে। সবই সম্ভব হয়েছিল তের আত্মবিশ্বাস ও অক্লান্ত পরিশ্রমের ফলে। সেদিন তার মাও কেঁদেছিল অনুশোচনার ফলে। জাঙ্কুককে তের মাও এখন নিজের ছেলের মতোই স্নেহ করে। জাঙ্কুকও তাকে খুব সম্মান করে। জাঙ্কুকের বাবার আবিষ্কার করা সেই মেডিসিন কয়েকদিন আগেই লঞ্চ হলো। ডাবল প্লাস কোম্পানি হোসেনের দখলে ছিল, কিন্তু এখন আবার জাঙ্কুকের হয়ে গেছে। হোসেন বর্তমানে জেলে আছে। জাঙ্কুক আজকে অফিসে গিয়েছিল, অফিস থেকে এসে ভিকুককে পড়াতে লাগলো। প্রতিদিন 3 ঘন্টা পড়ায়। এই সময়তে ড্রয়িং রুমে বসে থাকে। কিছুক্ষণ পর তে এসে বলে, খেতে এসো। ভিকুক যেন এই কথা শোনারই অপেক্ষায় ছিল, শোনা মাত্রই চলে গেল। আর জাঙ্কুক উঠে দাঁড়ালো, হুট করে তের গালে নিজে ঠোঁট বসিয়ে দিল। তে চোখ গরম করে তাকাতেই জাঙ্কুক বলে ওঠে, ভালোবাসি। তে মুস্কি এসে চলে গেল। অতঃপর খাওয়া দাওয়া শেষে তে রুমে আসতেই দেখলো জাঙ্কুক রুমে নেই। পেছনে ঘুরতেই জাঙ্কুক রুমের দরজা বন্ধ করে তেকে পেছন থেকে জড়িয়ে ধরলো, আর তের ঘাড়ে নিজের মুখ গুজে দিল। ভালোবাসি কথাটার উত্তর দিলে না যে? আপনি এখনো আগের মতোই রয়ে গেছেন। এখন শুনতে চাই, আমিও আপনাকে ভালোবাসি জাঙ্কুক। জাঙ্কুক তেকে ঘুরিয়ে তের কপালে চুমু দেয়। তে জাঙ্কুককে জড়িয়ে ধরে। জাঙ্কুক তেকে কোলে করে বেডে নিয়ে যায়। তের কপাল থেকে চুলগুলো সরিয়ে তের দিকে অপলক দৃষ্টিতে তাকিয়ে থাকে। কি দেখছেন? তোমাকে তোমাকে দেখা যে আমার ফুরায় না। তে লজ্জায় মুখ ঘুরিয়ে নেয়। জাঙ্কুক তের মুখ নিজের দিকে ফিরিয়ে তার ঠোঁট তে ঠোঁটে বসিয়ে দেয়। আস্তে আস্তে তেও সাড়া দিতে থাকে জাঙ্কুকের স্পর্শে। জাঙ্কুক তের ঘাড়ে নিজের ঠোঁটের স্পর্শ বসায়। আস্তে আস্তে তের বক্ষ বাজে চলে যায়। তে নিঃশ্বাস ভারী হতে লাগলো। জাঙ্কুকের স্পর্শে তের শরীর কেঁপে কেঁপে উঠছে। জাঙ্কুকের স্পর্শ গাঢ় থেকে গাঢ় হতে লাগলো। তে সারা দেশ জুড়ে জাঙ্কুক তার স্পর্শ এঁকে দিল। রাত গভীর হওয়ার সাথে সাথে তাদের ভালোবাসাও গভীর হতে লাগলো। তে আর জাঙ্কুক একে অপরের মাঝে মধ্য হতে লাগলো। ভিকুক পাশের রুমে ঘুমাচ্ছে। এখন তার একটা সুখী পরিবার। আর এই গল্পের সমাপ্তি এখানেই। আশা করছি গল্পটি তোমাদের ভালো লেগেছে। বেশি বেশি করে লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলবে না।